যে রাষ্ট্রীয় উদ্যোগে গুম খুন বা রাষ্ট্রীয় নির্যাতন বনাম এই যে মবের সহিংস আচরণ, এই দুইটার মধ্যে যদি আপনাকে একটা বেছে নিতেই হয় মন্দের ভালো হিসেবে, আপনি কোনটাকে বেছে নেবেন এবং কেন? কোনোটাই বেছে নেওয়া যাবে না, কারণ আমি মনে করি যেটাকে আমরা জনগণের মব বলছি সেটা যদি সীমা ছাড়িয়ে যেতে থাকে, সেটার ফলাফল হিসাবে আবার রাষ্ট্রীয় গুমখুনটা আবার ফিরে আসবে। সুতরাং এই দুটাকে বিচ্ছিন্ন করার কোনো উপায় নেই। মানে আওয়ামী লীগ আসলে সম্ভবত তারা আরও বেশি খুশি হয়তোবা আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি তাদের ভরসা, সেজন্য তারা চাচ্ছে যে বিএনপি আবার ক্ষমতায় আসুক, বিএনপি তারা এত তেল দিচ্ছে, সম্ভবত এটা একটা কারণ হতে পারে। তো জামাতের ক্ষেত্রেও তো আমরা দ্বিচারিত দেখছি, তারা টক শোতে কোনো নেতা বলছেন যে আমরা অতীতের সকল অপরাধের জন্য 47 থেকে শুরু করে সকল অপরাধের জন্য ক্ষমা চাই, কিন্তু আবার অনেক নেতা টক শোতে গিয়ে মানে মুক্তিযুদ্ধকে পারলে ডিজোন করছে, সেটা বিরুদ্ধে কথাবার্তা বলছে। তো সুতরাং বিএনপিকে এখানে অবশ্যই মুক্তিযুদ্ধকে রিক্লেইম করতে হবে, এটা বিএনপির দায়িত্ব, এটা বিএনপি করবেই। পাশে একটা মিসাইল পড়ছে, এই বাসাটা ধ্বংস হয়ে গেছে, এই পাশে একটা মিসাইল পড়ে এই বাসাটা ধ্বংস হয়ে গেছে, তখন মৃত্যু এত কাছে, তখন বাকি ব্যাপারগুলোকে আসলে খুব বেশি মানে গুরুত্বপূর্ণ মনে হয় না। ধরেন যে শীতের কোনো এক নিষ্প্রাণ বিকেলে আপনি নিজের ব্যালকনিতে বসে হাতে চায়ের কাপ নিয়ে আলতো আলতো চুমুক দিচ্ছেন, ঠিক তখন আপনার বন্ধু আপনাকে ফোন করলো, তারপরে বলল, শুনছিস ঘটনা কি, ঢাকায় কিন্তু অনেক মোসাদ এজেন্ট নেমে গেছে। তো তখন আপনার কাছে মনে হলো যে ঢাকা এক আজব শহর, এর বাতাসে মাঝে মধ্যেই গুজব ভেসে বেড়ায়। তো ঢাকার নানা রকম গুজব, নানা রকম কানাঘুষার মধ্যে একটা চমকপ্রদ গুজব হচ্ছে ঢাকায় একজন মোসাদ এজেন্ট বসবাস করে, আর সেই মোসাদ এজেন্ট আসলে এসেছেন লিবিয়া থেকে। তো আই থিঙ্ক আপনারা মোটামুটি বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আই এম টকিং অ্যাবাউট নান আদার দ্যান মোজাম্মেল হোসেন তোহা ভাই। তোহা ভাই, আপনাকে ডেল্টা রেন্সের এই বিশেষ আয়োজনে স্বাগতম। প্রথম প্রশ্নটা আপনাকে সেই জনপ্রিয় গুজব নিয়েই করি। আপনি ঠিক কবে থেকে মোসাদের জন্য রিক্রুট হয়েছেন, আর আপনি মোসাদ এজেন্ট লাইফটা কীরকম এনজয় করছেন? বেশ ভালোই এনজয় করছি। আমি সম্ভবত বিশ্বের একমাত্র মোসাদ এজেন্ট যে মানে আত্মস্বীকৃত মোসাদ এজেন্ট। মানুষ অনেকে, আমি জানি না কেন অনেকে এই ধরনের মনে করে, আমি স্পাই নিয়ে বই লিখেছি বা স্পাই নিয়ে বিভিন্ন আর্টিকেল লিখেছি, এবং এরপরে যখন মিডল ইস্টের পলিটিক্স নিয়ে লিখি, যাদের পছন্দ হয় না তারা অনেকেও আমাকে কেয়ার করবে ট্যাগ দেয়, মোসাদ এজেন্ট ট্যাগ দেয়। তো এটা আমার কাছে বেশ মজাই লাগে, এবং আমি নিজেও এটাকে ওন করা শুরু করেছি যে হ্যাঁ আমি মোসাদ এজেন্ট। তো আমার কাছে বেশ ভালোই লাগে ব্যাপারটা। এই ট্যাগের ব্যাপারেই যদি আসি, মানে ট্যাগ দেয়া বাংলাদেশে বেশ কমন একটা কালচার। আই হোপ আপনি এতদিনে ব্যাপারটা মোটামুটি ধরতে পেরেছেন এবং অনেকখানি অভ্যস্ত হয়ে গেছেন। তো মোসাদ এজেন্ট বাদে আর কি কি এমন ট্যাগ আছে যেটা আপনি খেয়েছেন এবং মোটামুটি ওন করে নিয়েছেন? আমি আসলে কোন ট্যাগ খাই না আমি সেটা চিন্তা করে বের করতে হবে। মোটামুটি সব ধরনের ট্যাগ আমার খাওয়া হয়ে গেছে, কোনোটা সম্ভবত বাকি নেই। আচ্ছা, তো বিএনপি, জামাত, আওয়ামী লীগ ট্যাগ খেয়েছেন কখনো? হ্যাঁ, শাহবাগী। আচ্ছা, শাহবাগী। হ্যাঁ। শাহবাগী ট্যাগ খাওয়া এবং একই সাথে ধরেন যে জামাতি বা ইসলামিস্ট ট্যাগ খাওয়া, এই দুই বিপরীতধর্মী ট্যাগ খাওয়ার অনুভূতিটা কীরকম? এটা তো খুবই ইন্টারেস্টিং। আমার মাঝে মাঝে কিছু স্ট্যাটাসে একই স্ট্যাটাসের নিচে আমি শাহবাগী ট্যাগও খেয়েছি এবং জঙ্গি বা জামাত এই ধরনের ট্যাগও খেয়েছি। মানে ভিন্ন ভিন্ন স্ট্যাটাসের নিচে খেলে তাও একটু মানে মানা যায়, ঠিক আছে। একই স্ট্যাটাসের নিচে মানে মানুষ রিড করছে দুইভাবে, কেউ মনে করছে আমি এই পক্ষে লিখেছি, কেউ মনে করছে ওই পক্ষে লিখেছি, এবং একই স্ট্যাটাসের নিচে আমি বিপরীতধর্মী ট্যাগ খেয়েছি। ভাই, যেহেতু ট্যাগের প্রশ্নটা আসলো, একটা অদ্ভুত প্রশ্ন করি, কোন ট্যাগটা আপনার সবচেয়ে বেশি গায়ে লাগে, আর কোন ট্যাগটা খেলে মনে হয় যে ওকে এই ট্যাগটা আমার সাথে মোটামুটি যায়? সেরকম মনে হয় না, বরং আমার কাছে কিছু ট্যাগ খেলে খুব হাসি আসে, যেমন মোসাদ এজেন্ট, হ্যাঁ এটা খেলে হাসি আসে। আবার কিছু ট্যাগ খেলে, যেমন আমি একটা সিরিয়াস লেখা লিখলাম, সেখানে যদি কেউ সেটা না বুঝে একটা ট্যাগ দেয়, সেটা যে কোনো লেখা হতে পারে, মাঝে মাঝে আমি এই পক্ষে লিখলাম, মাঝে মাঝে ওই পক্ষে লিখলাম, সেটা ব্যাপার না। কিন্তু তখন টপিকের সাথে সম্পর্ক নাই এরকম একজন কেউ এসে ধুম করে একটা ট্যাগ দিয়ে বসলো, গালি দিয়ে বসলো, তখন খারাপ লাগে যে আমি এত কষ্ট করে লিখলাম, মানে লেখাটার মধ্যে সমালোচনার অনেক বিষয় আছে শিওর, সেটা না করে একটা ট্যাগ দিয়ে আমাকে মানে রিজেক্ট করে দেওয়া হলো, সেটা আমার কাছে খুব খারাপ লাগে। সেটা বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগের ক্ষেত্রে ঘটে, এরকম নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এই ট্যাগ আমার পছন্দের বা অপছন্দের। ভিন্ন ধর্মী স্ট্যাটাসের ক্ষেত্রে, বিপরীত ধর্মী ট্যাগের ক্ষেত্রেও এই একই ব্যাপার ঘটে। আচ্ছা তোহা ভাই, আপনার জন্ম বেড়ে ওঠা দুটোই কি লিবিয়াতে? না, আমার জন্ম বাংলাদেশে, কিন্তু আমার বেড়ে ওঠা লিবিয়াতে। আমি একেবারে অল্প বয়সে, 2 বছর বয়সে আমি লিবিয়াতে চলে যাই, এরপর সেখানেই বেড়ে উঠি। আপনার জন্ম বাংলাদেশে, তারপর লিবিয়াতে চলে যাওয়া, এই মাইগ্রেশনের ব্যাপারটা ঠিক কীভাবে ঘটেছিল এবং কী কারণে ঘটেছিল? আমার আব্বা সেখানে চাকরি করে এবং করতো তখন থেকে, তো সেজন্য আমরা পুরো ফ্যামিলি লিবিয়াতে চলে যাই। আচ্ছা, তার মানে আপনার সাথে বাংলাদেশের যোগাযোগটা ঠিক কীরকম ছিল আপনার বেড়ে ওঠার সময়টায়? বাংলাদেশের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না। আমরা ওইখানে লিবিয়াতে খুবই ছোট একটা বাংলাদেশি কমিউনিটি ছিল, আমরা সেখানে বেড়ে উঠেছি। আমরা জাস্ট বাংলাদেশি স্কুলে পড়াশোনা করতাম, এখানে বাংলাদেশি স্কুল আছে, এটুকুই যোগাযোগ।
এর বাইরে আমরা বাংলাদেশ সম্পর্কে প্রায় কিছুই জানতাম না। আমাদের সেখানে এরকম ইন্টারেস্টিং ঘটনা ঘটতো যে বছরে কোনো একদিন হয়তো বাংলাদেশে কিছু একটা গুরুত্বপূর্ণ কিছু ঘটেছে, যেমন হয়তো বন্যা অথবা বড় ধরনের কোনো গণ্ডগোল কিছু একটা ঘটলো, সেদিন লিবিয়ান টিভিতে বাংলাদেশকে এক নজর দেখানো হলো। ওটা ছিল পুরা শহরের টক অফ দ্য টাউন, এবং পুরো কমিউনিটি সেদিন টেলিভিশনের উপর হুমড়ি খেয়ে পড়তো এক নজর বাংলাদেশকে দেখার জন্য। তো এই ছিল আমার বাংলাদেশ সম্পর্কে জানা। পরবর্তীতে ইন্টারনেট আসার পর ধীরে ধীরে আমরা মানে ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশকে জানা শুরু করলাম। তাহলে বাংলাদেশের সাথে আপনার সম্পর্কটা একদম সামান্য ছিল বলা চলে। হ্যাঁ। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাপারে আপনার আগ্রহ বা জানাশোনাটা ঠিক কিভাবে ঘটেছিল? মানে আপনি বাংলাদেশে এই মুহূর্তে পরিচিত জনপ্রিয় একজন লেখক হিসেবে এবং অ্যাক্টিভিস্ট হিসেবে, তো এটার জন্য বাংলাদেশ সম্পর্কে যে বোঝাপড়াটা আপনার থাকা দরকার সেটা কিভাবে গড়ে উঠেছিল? একটা হচ্ছে আগ্রহের ব্যাপার তো সবসময় ছিলই। বিশেষ করে আমার মনে হয় যে যারা যারা বাংলাদেশে থাকে তাদের চেয়ে বরং যারা প্রবাসী তাদের বাংলাদেশ নিয়ে আগ্রহটা অনেক বেশি থাকে। যে আমরা তো কিছু জানি না, একটা কিছু জানলে সেটা সম্পর্কে আরও জানার চেষ্টা করা, এই জিনিসটা অনেক বেশি থাকে। এটা একটা ব্যাপার। আর এরপরে বোঝাপড়াটা আমার প্রধানত ইন্টারনেট ভিত্তিক। আগে ছিল সেটা ব্লগ ভিত্তিক, এবং বর্তমানে সেটা ফেসবুক ভিত্তিক। এর বাইরে বাংলাদেশ সম্পর্কে জানার আমার খুব বেশি সুযোগ হয়নি। আমি যে কয়েকবার বাংলাদেশে এসেছি খুবই অল্প সময়ের জন্য। রিয়েল লাইফ বাংলাদেশিদের সাথে আমার খুব বেশি ইন্টারাকশনের সুযোগ সুবিধা হয়নি। যেটুকু আমি বাংলাদেশ দেখি, আমি ফেসবুকের দৃষ্টিতেই দেখি মানুষ কী বলছে, কী লিখছে, সেটার উপর ভিত্তি করেই আমি বাংলাদেশকে বোঝার চেষ্টা করি। অবশ্যই এটা সীমাবদ্ধতা আছে, কিন্তু এখন যেহেতু বিপুল সংখ্যক মানুষ ফেসবুক ব্যবহার করে, অন্তত একটা চিত্র পাওয়া যায়। তাহলে আপনি সেই ব্লগের যুগ থেকেই বাংলাদেশের অ্যাক্টিভিস্ট, বাংলাদেশের পাঠক সমাজের সাথে পরিচিত ছিলেন। বলা চলে অনেকটা। হ্যাঁ। সেক্ষেত্রে ব্লগ যুগকে যদি আমরা 2008-9 সাল থেকে ধরি, আর এই ফেসবুকের যুগটাকে যদি 2020 সাল বা তার আশেপাশের সময়টাকে ধরি, ব্লগ যুগ থেকে ফেসবুক যুগ পর্যন্ত এই সময়ে বাংলাদেশের তারুণ্যের যে ট্রানজিশন বা বাংলাদেশের পাঠক সমাজের রুচির পরিবর্তন বা বোঝাপড়ার পরিবর্তন বা চিন্তা জগতের পরিবর্তন, এই ব্যাপারটাকে আপনার কাছে কীরকম মনে হয়? বিশাল পরিবর্তন ঘটে গেছে। আমি খুব সুন্দর একটা সহজ একটা উদাহরণ দিই। সামহাওয়ার এন্ড ব্লগে সেই সময় একজন মোহাম্মদ জাফর ইকবালকে নিয়ে একটা পোস্ট দিয়েছিল যে মোহাম্মদ জাফর ইকবালের বইগুলোর নকল, সম্ভবত এরকম, আমার পুরোপুরি মনে নেই। সেটা সেই সময় এখনকার হাহারের সাথে তুলনা করা যায়, নেগেটিভ একটা রেটিং দেওয়ার ব্যাপার ছিল। সেই পোস্টটা সেই সময় মানে জাফর ইকবালের বিরুদ্ধে পোস্ট ছিল, সেটা সেই সময় সামহাওয়ার এন্ড ব্লগের রেকর্ড সংখ্যক মাইনাস রেটিং পেয়েছিল। জাফর ইকবালের জনপ্রিয়তা তখন এত বেশি ছিল। আচ্ছা, কম্পেয়ার দ্যাট এই সময়ের সাথে। এখন জাফর ইকবাল সম্পর্কে কেউ যদি পজিটিভ কোনো পোস্ট দেয়, সেটা এই ধরনের হাহা পায় প্রায় সব ধরনের পেজে, প্রায় সব ধরনের আইডি থেকে। তো এই যে একটা পরিবর্তন ঘটলো, যে আগে সামহাওয়ার ব্লগে অবশ্যই এক্ষেত্রে মোহাম্মদ জাফর ইকবালের নিজের ভূমিকাও আছে, কিন্তু সেই সাথে এটাও গুরুত্বপূর্ণ যে তখন ইন্টারনেট ব্যবহারকারী অনেক কম ছিল, এবং আমার মনে হয় যে কিছুটা এলিট শ্রেণীর মানুষরা ইন্টারনেট বেশি ব্যবহার করতো, যারা আর্লি ইন্টারনেট অ্যাক্সেস পেয়েছিল। একটু ধনী ধরনের মানুষেরা, এই ধরনের 7-8-এর দিকে, আমি 2007-8-এর দিকের কথা বলছি তখন। সেই তুলনায় এখন ইন্টারনেট অনেক বেশি বিস্তৃত হয়েছে, ঘরে ঘরে পৌঁছে গেছে, সবাই এখন মোবাইল ফোন দিয়ে ফেসবুক ব্যবহার করতে পারছে। সেজন্য ইন্টারনেটের গণতন্ত্রায়ন ঘটেছে বলা যায়। সব ধরনের মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করতে পারছে। সুতরাং আমার মনে হয় যে এখন সমাজের চিত্রটা অনেক বেশি আসছে, যেটা 2007-8-এর দিকে হয়তো সেইভাবে আসতো না। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এখন ইন্টারনেটে আমরা বাংলাদেশের সামগ্রিক চিত্রে একটা খণ্ড দৃশ্য ধরতে পারি? হ্যাঁ, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কারণ ফেসবুকে যে সমস্যাটা হচ্ছে এটা অনেকটা বাবলের মতো। আমরা যেহেতু কিছুটা লেখালেখি আর কিছুটা পলিটিক্যাল অ্যাক্টিভিজম এই জগতে আছি, সেজন্য এই জগৎটাই আমাদের সামনে বেশি আসে। এর বাইরে ধরেন যে সঙ্গীত জগৎ, সেইখানে যে কী ঘটছে সেটা আমরা জানি না, আমাদের সামনে আসি না। এটা একটা সীমাবদ্ধতা ফেসবুকে অবশ্যই আছে, যে ফেসবুক অ্যালগোরিদমের কারণে একটা বাবল তৈরি করে ফেলে। যে ধরনের লেখা পছন্দ করে তার সামনে শুধু সেই ধরনের লেখা বা সেই ধরনের ভিডিও হাজির করে, এর বাইরে যে বিশাল একটা জগৎ আছে সেটা সামনে আনে না। সুতরাং এটা অবশ্যই একটা বড় সীমাবদ্ধতা। কিন্তু আমার মনে হয় যে তারপরেও যেহেতু আমি সরাসরি বাংলাদেশ দেখতে পাচ্ছি না, সেজন্য আমার জন্য এটা একটা উইন্ডো, যেটা দিয়ে আমি বাংলাদেশের অন্তত আমার আগ্রহের জগৎটাকে আমি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে ভাই একটা পুরাতন প্রশ্নে আবার ফেরত যাই। এই যে বাংলাদেশিদের তাদের ফেসবুক বলেন বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, সেটার কমেন্ট বক্সে এই যে আক্রমণ করার প্রবণতা, এই যে বিদ্বেষ ছড়ানো, এই যে গালিগালাজ, এই যে হাহা রিঅ্যাক্ট, তো এটাকে কি আপনি বাংলাদেশি তারুণ্যের অসহিষ্ণুতা বা ভিন্নমত পোষণ যারা করে তাদের প্রতি এক ধরনের বিদ্বেষ বলে মনে করেন? এটা ঠিক সেভাবে না হলেও আমার মনে হয় এটা বাংলাদেশিদের জন্য মানে পৃথক না। এই ধরনের ঘটনা আমরা সব দেশেই দেখতে পাই। বিশ্বের অনেক দেশে ফেসবুকের মাধ্যমে
সহিংসতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। মায়ানমারের ক্ষেত্রে আমরা গণহত্যা দেখেছি যে কীভাবে ফেসবুকের মাধ্যমে গণহত্যার উস্কানি দেওয়া হয়েছে। ভারতে আমরা দেখি এই ধরনের ঘটনা। সুতরাং এটা বাংলাদেশের ক্ষেত্রে মানে ব্যতিক্রম কিছু না। এটা মানুষের এক ধরনের চরিত্র বলা যায়। মানুষ যখন সামনাসামনি একজনকে দেখে বা একজনের সাথে পরিচিত হয়, তখন সে সামাজিকতার কারণে অনেকটা ভদ্র আচরণ করে, সহনশীল আচরণ করে। যেটা ফেসবুকে তার আইডির আড়ালে, যেখানে হয়তো আইডিটাও ছদ্ম আইডি নেওয়া যাচ্ছে, প্রোফাইল পিকচার একটা ভিন্ন প্রোফাইল পিকচার দেওয়া যাচ্ছে, এই সুযোগে তার ভেতরের একটা অন্ধকার দিকটা খুব সহজে বের হয়ে আসে আমার মনে হয়। ফলে সে খুব সহজে একটা গালি দিয়ে ফেলতে পারে, যেটা হয়তো সে সামনে দিতে সংকোচ বোধ করবে। তো এটা মনে হয় মানুষের ইউনিভার্সাল একটা চরিত্রের একটা অংশ। এটা আমার বাংলাদেশের জন্য স্পেসিফিক কিছু মনে হয় না। তো এই সমস্যাটা আছে, থাকবে, এটাকে ডিল করেই আমাদেরকে এগোতে হবে। আচ্ছা, বাংলাদেশে এই মুহূর্তে খুব আলোচিত একটা হট টপিক বলা যায় হচ্ছে মবক্রেসি বা মবতন্ত্র। তো এই যে আপনি যেটা বললেন, ফেসবুক উস্কানি দেয়া, কারো ওপর হামলা করা বা বিদ্বেষ ছড়ানো, এই জিনিসটা কি আপনার মনে হয় বাংলাদেশে ৫ আগস্টে শেখ হাসিনার পতন এবং পলায়নের পরে আগের চেয়ে বেড়েছে নাকি কমেছে? আগে তো সহিংসতাটা বেশি হতো রাষ্ট্রীয় উদ্যোগে। সেখানে তো মানুষের খুব বেশি কিছু করার সুযোগ ছিল না। অনেক বেশি সহিংসতা ছিল রাষ্ট্রীয় উদ্যোগে, বিভিন্ন সংস্থার উদ্যোগে। এখন সেটা নাই হয়ে গেছে বা অনেকটা কমে গেছে। বিপরীতে মানুষ এখন অনেক বেশি স্বাধীনতা পেয়েছে। যেই স্বাধীনতার কিছু অপব্যবহার তো হচ্ছেই, আমি বলব। এবং সেই সাথে আমরা অনেক সময় জেনুইন ক্ষোভ যে মানুষের ছিল এত বছরের, সেটারও একটা ব্যাপার আছে যে সবগুলো ক্ষোভ প্রশমিত হওয়ার জায়গা পায়নি, আসলে সে স্পেসটা পায়নি। অনেক অত্যাচার, নিপীড়ন যেটা অতীতে ঘটেছিল সেগুলোর বিচার হয়নি। সুতরাং মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়ে গেছে। সেই ক্ষোভটা বিভিন্নভাবে মানে বের হয়ে আসছে, এটা একটা ব্যাপার। সেই সাথে অনেকে অনেক সুযোগ সন্ধানের চেষ্টা করছে, হয়তোবা অনেকে অনেক উস্কানি দিচ্ছে বিভিন্ন অসৎ উদ্দেশ্য থেকে। সেক্ষেত্রে সেটা রাজনৈতিক দলগুলো হতে পারে বা বিভিন্ন সংস্থা হতে পারে। তো সবগুলো মিলে আসলে কোনটা জেনুইন জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ, কোনটা মব, কোনটা পরিকল্পিত সহিংসতা, এটা আসলে ডিফারেন্সিয়েট করাটা অনেক কঠিন। আমার মনে হয় এক্ষেত্রে সবারই মানে আরও বেশি ভূমিকা থাকা উচিত, বিশেষ করে কর্তৃপক্ষের, যেন তারা মানুষের এই যেগুলো জেনুইন ক্ষোভ, সেগুলোর কারণগুলো অনুসন্ধান করা এবং সেগুলো আইনগতভাবে সেগুলো সমাধান করার চেষ্টা করা। আর বাকি যেগুলো সহিংসতা, যেগুলো মব সত্যিকারের, যেগুলো জনগণের অন্য একটা অংশের অধিকারকে ক্ষুণ্ণ করে, সেগুলোকে প্রপারলি বাধা দেওয়া, আইন শৃঙ্খলার অধীনে নিয়ে আসা, এটা খুবই জরুরি। ধরেন যে ভাই, আপনাকে যদি আমি বেছে নিতে বলি যে রাষ্ট্রীয় উদ্যোগে গুম খুন বা রাষ্ট্রীয় নির্যাতন বনাম এই যে মবের সহিংস আচরণ, এই দুইটার মধ্যে যদি আপনাকে একটা বেছে নিতেই হয় মন্দের ভালো হিসেবে, আপনি কোনটাকে বেছে নেবেন এবং কেন? কোনোটাই বেছে নেওয়া যাবে না, কারণ আমি মনে করি যদি যেটাকে আমরা জনগণের মব বলছি সেটা যদি সীমা ছাড়িয়ে যেতে থাকে, সেটার ফলাফল হিসাবে আবার রাষ্ট্রীয় গুমখুনটা আবার ফিরে আসবে। সুতরাং এই দুটোকে বিচ্ছিন্ন করার কোনো উপায় নেই। এখন হয়তো আমাদের কাছে মনে হচ্ছে ঠিক আছে, মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে, আমরা এটাকে সমর্থন করছি কম্পেয়ার টু রাষ্ট্রীয় গুমখুন। কিন্তু এরকম যদি চলতে থাকে তাহলে সেটার সুযোগ অনেকে নিবে, অনেকগুলো গোয়েন্দা সংস্থা নিবে, প্রতিবেশী রাষ্ট্র সেখানে ইন্ধন দিবে এবং এর ফলে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেটা আবার সেই রাষ্ট্রীয় গুমখুনকে ফেরত আনার একটা পথ তৈরি করে দেবে। সুতরাং দুটো বিচ্ছিন্ন না, একটা সাথে আরেকটার ওতপ্রোত সম্পর্ক আছে। এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য আমাদের বৃহৎ রাজনৈতিক দলগুলো গণতন্ত্রহীনতাকে দায়ী করছে। আপনারও কি তাই মনে হয়? কারণ ধরেন যে ৫ আগস্টের আগে গণতন্ত্র খুব একটা উপস্থিত ছিল বলে তো মনে হয় না। তো সেক্ষেত্রে তখন কিভাবে জনতার ক্ষোভকে তারা দমন করতে পেরেছিল, কিন্তু এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন, তারা এই ব্যাপারে পুরোপুরি ব্যর্থ হচ্ছে? এখানে গণতন্ত্রের সাথে সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। এটা হচ্ছে নিয়ন্ত্রণের ব্যাপার, সাহসের ব্যাপার। আমার কাছে মনে হয় ডক্টর ইউনূসের যে সরকার তুলনামূলকভাবে অনেক দুর্বল সরকার, বিভিন্ন কারণে। অতীতের যেই রাষ্ট্রযন্ত্র রয়ে গেছে সিস্টেম, সেটাকে পুরোপুরি পরিবর্তন করা যায়নি। তার উপর হয়তো সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নেই, বা সরকার কোনো এক পক্ষকে দমন করে কালার্ড হতে চায় না। এ ধরনের বিভিন্ন কারণে হোক, সরকার অনেকটা দুর্বল সরকার। সেই কারণে তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। অতীতে সরকার ছিল স্বৈরতান্ত্রিক সরকার, তারা খুব সহজে এগুলো দমন করতে পারত, ভায়োলেন্ট উপায়ে দমন করতে পারত। কিন্তু আবার মাঝে মাঝে তারা নিজেরাই বিভিন্ন ঘটনায় আমরা দেখি যে বিভিন্ন দাঙ্গা আগের সরকারের আমলে অনেক বেশি ঘটতো, এবং সেক্ষেত্রে আমরা জানি যে ক্ষমতাসীনরা এগুলোর সাথে যুক্ত থাকতো। তো মানে ব্যাপারটা গণতন্ত্রের সাথে সম্পর্ক আছে আমার বলে মনে হয় না, বরং সরকার কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছে বা কতটুকু নিয়ন্ত্রণ করতে চাইছে সেটার উপর অনেক বেশি নির্ভরশীল।
এই সরকার নিয়ে অনেকের অনেক অভিযোগ আছে, কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বের ওপর সবাই আস্থাশীল ছিলেন এবং এখনও হয়তো পুরোপুরি আস্থাটা হারিয়ে যায়নি। রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি নানা রকম অভিযোগ করে, যেমন বিএনপি হয়তো বলে যে সরকারের জামাতের প্রভাব অনেক বেশি, জামাত বলে যে সরকারটা আসলে বিএনপিরই সরকার। তো আপনার কি মনে হয় যে কোনো একটা রাজনৈতিক দলের ভূত বর্তমান সরকারের উপর চেপে বসেছে এবং সেই চেপে বসার কারণেই আসলে সরকার ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক যে কোনোভাবেই দুর্বলতা দেখাতে বাধ্য হচ্ছে? এটা আমার পক্ষে বলা মুশকিল। আমি তো যেটা বলেছি যে আমি আসলে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশ দেখি। তো ২ ধরনের অভিযোগই আমি সবসময় দেখি। এই পক্ষ ওই পক্ষকে দায়ী করছে। আ আ কিন্তু আমার মনে হয় যে এটা এটা হচ্ছে বরং প্রধান সমস্যা হচ্ছে সরকার আসলে কাউকে অসন্তুষ্ট করতে চাইছে না কোনো দলকে। কোনো দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চাইছে না। তারা চেষ্টা করছে যত শান্তিপূর্ণ উপায়ে কোনো পক্ষকে অখুশি না করে কিভাবে নির্বাচন পর্যন্ত চলে যাওয়া যায়, সেই চেষ্টা করছে। এবং তার সাথে আমি যেটা একটু আগে বললাম যে আ মানে অতীতের যেই রাষ্ট্রযন্ত্রের যেই অংশগুলো রয়ে গেছে, পুলিশের পরিবর্তন হয়নি বা অন্যান্য বাহিনীর, সেগুলোর উপর সরকার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। আমলাতন্ত্রের ব্যাপার আছে। সব মিলিয়ে সরকার আসলে দুর্বল সরকার। অফকোর্স আমরা সবাই ইউনূসকে সমর্থন দিয়েছিলাম, ডক্টর ইউনূসকে। সেই সমর্থন এখনও অনেকের আছে। কিন্তু যে কারণে আমরা সমর্থন দিয়েছিলাম, মানে ডক্টর ইউনূস একজন গ্রহণযোগ্য একটা ফিগার। কিন্তু মানে একই সাথে এটাও তো সত্য যে ডক্টর ইউনূসের পক্ষে খুব বেশি কঠোর হওয়া সম্ভব না। তিনি যে ধরনের ফিগার, সে কারণেই আসলে তিনি একজন শান্তি বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী এবং আন্তর্জাতিকভাবে সমর্থন পাওয়া, প্রশংসিত। এরকম একজন ব্যক্তির পক্ষে আসলে খুব হার্ড লাইনে গিয়ে সবাইকে নিয়ন্ত্রণে আনা আমার মতে অনেক কঠিন। এবং তিনি যে সরকারের যে উপদেষ্টাদেরকে পছন্দ করেছেন, তারাও তো আসলে এনজিও থেকে আসা অধিকাংশ উপদেষ্টা। তো তাদের পক্ষে আসলে আমরা যদি আশা করি যে তারা সব কঠোর নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, সেটা আসলে মানে বাস্তবসম্মত না বলেই আমার মনে হয়। এই সরকারটার নেচারই এরকম যে এই সরকারের চরিত্রটাই হবে আসলে দুর্বল। খুব বেশি পাওয়ার তারা এক্সারসাইজ করতে পারবে না বলে আমার মনে হয়। এই প্রশ্ন থেকে একটা ইন্টারেস্টিং জিনিস আমার মাথায় আসলো। ধরেন যে বর্তমান সরকারের যারা উপদেষ্টা, তারা সবাই কম বেশি নিজেদের ক্যারিয়ারের ক্ষেত্রে সফল ছিলেন, তারা সফলভাবে প্রতিষ্ঠান চালিয়েছেন, তারা নেতৃত্ব দিয়েছেন। তাহলে তারা সরকারে এসে ব্যর্থ হওয়ার কারণটা কি? আপনার কি মনে হয় যে কেবলমাত্র রাজনৈতিক নেতারাই আসলে একটা দেশকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে? হ্যাঁ, রাজনৈতিক একটা ব্যাপার আছে। কারণ কি, রাজনৈতিক নেতারা তো দীর্ঘদিন ধরে মানুষের সাথে মেশে। অন্তত ভোটের সময় তারা মানুষের কাছে যায়। তো তাদের মানুষ কী চাচ্ছে বাস্তবতা সম্পর্কে তাদের ধারণা সম্ভবত এই ধরনের আ বর্তমানে যারা উপদেষ্টা আছে তাদের তুলনায় বেটার। এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আসলে আ রাষ্ট্রের যে বিভিন্ন অংশ, তারা আসলে এই ধরনের একটা অস্থায়ী সরকারের প্রতি খুব বেশি আ মানে আনুগত্য প্রকাশ করতে চায় না। কারণ তারা জানে যে এই সরকারটা অস্থায়ী। ২ বছর হোক, ৩ বছর হোক, এই সরকারটা চলে যাবে এবং এরপর সেই রাজনৈতিক দলগুলোই আসবে এবং তাদেরকে খুশি করেই আমাদেরকে চলতে হবে। সুতরাং এই সরকারের প্রতি আ আনুগত্য প্রকাশ করে রাজনৈতিক দলগুলোর ইচ্ছার বাইরে গিয়ে আমি যদি কিছু করি, তাহলে নির্বাচনের পরে হয়তো আমি মানে সেই ধরনের সুযোগ সুবিধা পাবো না। এরকম একটা চিন্তা আ অনেকের মধ্যে থাকে। সে কারণে এই সরকারগুলো আসলে খুব বেশি চাইলেও খুব বেশি কিছু করতে পারে না। কিন্তু অনেকে তো ডক্টর ইউনূসকে ৫ বছর চেয়েছিলেন এবং আমরা শুনতে পাই উপদেষ্টা পরিষদের মধ্যে কারো এই ৫ বছর প্রচারণার পেছনে ইন্ধন ছিল। তো সেক্ষেত্রে সরকার কেন এই ৫ বছরের ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে আরো বেশি মানে শক্ত হাতে পুরো ব্যাপারটাকে সামলায়নি বলে আপনার মনে হয়? ৫ বছর যারা চেয়েছিল, তাদের কত পার্সেন্ট আসলে এই মুহূর্তে আজকের এখনো পর্যন্ত 5 বছরের পক্ষে আছে? আমি খুবই সন্দিহান। আমি এখন দেখি না। ১ বছর আগে আমি দেখতাম যে ৫ বছর যদি এই সরকার না থাকে, যদি নির্বাচন দেওয়া হয়, আমি আমার পরিবার সহ রাস্তায় নামবো, এই ধরনের কমেন্ট দেখতাম। আমার মনে হয় তাদের বিপুল সংখ্যক আ মানুষ এখন আমার মনে হয় তাদের মতামত চেঞ্জ করে ফেলেছে। এখন আমি কাউকে ওই ধরনের মন্তব্য করতে দেখি না। তো আমার মনে হয় আমরা আবেগের কারণে অনেকে হয়তো আশা করেছিলাম যে এই সরকার থাকলে ৫ বছর থাকলে খুব ভালো হবে। কিন্তু বাস্তবতা তো আসলে সেটা বলে না। আমরা অতীতেও এই ধরনের অনির্বাচিত সরকারকে দেখেছি, ফখরুদ্দিন সরকারকে আমরা দেখেছি এবং ফখরুদ্দিন সরকারের ১ম দিকে তো প্রচণ্ড জনপ্রিয়তা ছিল। আমি জানি না তখন ফেসবুক ছিল না বলে হয়তো মানে সেভাবে আসতো না। ৫ বছর চাই কমেন্ট আসতো না। কিন্তু তখনকার যে টেলিভিশন চ্যানেলগুলোতে আমরা যখন সাক্ষাৎকার দেখতাম মানুষের, প্রচণ্ড জনপ্রিয়তা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তো ফলাফল ভালো হয়নি। তো আমার মনে হয় এই ধরনের মানে অনির্বাচিত এবং এই ধরনের বাছাই করা উপদেষ্টাদেরকে দিয়ে গঠিত সরকারের এই সীমাবদ্ধতা বাংলাদেশে থাকে, বাংলাদেশের বাস্তবতায় সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। অল্প সময়ের জন্য এরা খুবই ভালো পারফর্ম করবে, অনেক ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি করবে, যেটা আসলে রাজনৈতিক দলগুলো পারবে না। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় দীর্ঘমেয়াদে চিন্তা করলে এই সরকারগুলো আসলে ৫ বছর থাকার উপযোগী না।
ভাই, ডক্টর ইউনূসকে নিয়ে যে ধরনের আশা আমরা দেখেছিলাম ১ বছর বা ১.৫ বছর আগে, এখন অনেকটা একই ধরনের আশাবাদ আসলে তারেক রহমানকে নিয়ে দেখা যাচ্ছে। আমরা পত্রিকার ১ম পাতা যদি খুলি তাহলে দেখব যে তার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে অনেক বড়, বড় মানে অনেক আকর্ষণীয় হেডলাইন অনেক কিছু লেখা হচ্ছে। আবার সেই সাথে এটাও অনেকে বলছেন যে তারেক রহমান একা কি করবেন? তারেক রহমান হয়তো ভালো মানুষ, কিন্তু তার আশেপাশে যারা উপদেষ্টা হবে, তার মন্ত্রী হবে, তারা দেশটাকে কতটুকু শক্ত হাতে সামলাতে পারবে, এটা নিয়ে কেউ, কেউ আবার সন্দেহ প্রকাশ করছেন। তো আপনার কি মনে হয় ডক্টর ইউনূসকে নিয়ে আমাদের আশাবাদ যেভাবে অনেকটা চুপসানো বেলুনের মতো এই মুহূর্তে হয়ে গেছে, তারেক রহমানের প্রতি আশাবাদও কি অনেকটা সেরকমই হতে চলেছে? যে আশাবাদের কথা আপনি বললেন, এর মধ্যে একটু পার্থক্য আছে আমি বলব। ডক্টর ইউনূসের প্রতি যে আশাবাদটা ছিল, সেটা কিন্তু আসলে জেনুইন ছিল সাধারণ জনগণের পক্ষ থেকে। তারেক রহমানের প্রতি জেনুইন না? না, জেনুইন তো জনগণের একটা বড় অংশের অবশ্যই আছে, আমি আচ্ছা। অস্বীকার করব না। বিএনপির বিপুল সংখ্যক সমর্থক আছে। কিন্তু যেটা আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি, পত্রিকার হেডলাইন, বাস্তবে কতটুকু তার চেয়ে বেশি মিডিয়া অনেক বেশি এখন প্রশংসা করছে, আশাবাদ ব্যক্ত করছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই মিডিয়াগুলো একসময় তারেক রহমানের বিরুদ্ধে বিষেধগার করতো, সেই সব মিডিয়াই এখন যেভাবে মার্টিন লুথার কিং বলছে, এটা খুবই মেকি মনে হচ্ছে আমার কাছে। বাস্তবে তো অবশ্যই মানুষ আশা করে যে একটা দলের প্রধান, যে দলটা হয়তো ক্ষমতায় যাবে সম্ভবত, বা নাও যেতে পারে বাস্তবতা, কিন্তু আমরা তো আশা করতে পারি প্রধান একটা বড় দল, সেই দলের প্রধান দীর্ঘদিন পরে দেশে ফিরেছেন, অবশ্যই বড় একটা ব্যাপার, এবং মানুষ অবশ্যই আশা করবে যে তিনি শক্ত হাতে নিয়ন্ত্রণ নেবেন, খুবই স্বাভাবিক। কিন্তু পত্রিকাগুলো যে ভাষা ব্যবহার করছে, সেটা একটা মেকি ব্যাপার। সুতরাং ইউনূসের সাথে এটার তুলনাটা, এই জায়গাটা আমি পার্থক্য নির্দেশ করতে চাই। আচ্ছা। এটা একটা ব্যাপার। আর হতাশ করবে কিনা সেটা আসলে বলা মুশকিল, কিন্তু আমরা এটা বলতে পারি যে এখনও তো নির্বাচনের আগে 2 মাস আছে। আমরা দেখতে চাই যে মানে একজন নেতা ক্ষমতায় যাওয়ার পরেই যে সব করবে সেটা তো না। ক্ষমতায় যাওয়ার আগেও তার আসলে প্রমাণ করার অনেক কিছু আছে। তার দলকে কন্ট্রোল করার, দলের ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব, যে বিভিন্ন খুনোখুনি আমরা দেখেছি। সুতরাং তিনি যদি আসলেই মানে ভবিষ্যতে সফল হতে চান প্রধানমন্ত্রী হলে, তার কিছু উদাহরণ আমরা আগেও দেখতে চাই আসলে। যদি তিনি সফলভাবে সেগুলো করতে পারেন, তাহলে সেই আশাবাদটা আমাদের আরও বৃদ্ধি পাবে যে আসলেই হ্যাঁ, যোগ্য নেতা, তিনি দলকে ক্ষমতা যাওয়ার আগেই নিয়ন্ত্রণ করতে পারছেন, এবং ভবিষ্যতে গেলে তিনি দেশকেও সেভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন। আচ্ছা, মিডিয়ার এই যে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং বা এই যে তেলে গদগদ একটা ভাব আমরা দেখতে পাচ্ছি আজকাল, আহ, এই ধরনের ভাবটা আসলে বিএনপির পূর্ববর্তী কোনো সরকারের সময় আসলে দেখা যায়নি। ধরেন যে বিএনপি যখন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকার চালিয়েছে, তখন পত্রিকা খুললেই দেখা যেত যে তারেক রহমান কোথায় দুর্নীতি করেছেন, কোথায় হাওয়া ভবনের ৫০০ কোটি টাকা লুটপাট, কোথায় খাম্বা চুরি হয়ে গেছে। এইসব খবরে অনেকটাই উড়ো খবর, ভিত্তিহীন খবর, কিন্তু এইসব খবরে পত্রিকার পাতাগুলো ভরপুর থাকতো। তো বিএনপির প্রতি একটা সাধারণ পারসেপশন হচ্ছে যে বিএনপি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, এবং তারা আওয়ামী লীগের তুলনায় অনেক বেশি সহনশীল বা জামাতের তুলনায় অনেক বেশি সহনশীল। যেমন ধরেন যে বিএনপি আমলে প্রথম আলো নাম উল্লেখ করেই বলি, প্রথম আলোর কার্টুনের অংশটা খুললেই দেখা যেত যে তারেক শিশির রহমান বা ভট্টাচার্য, খালেদা হ্যাঁ। জিয়াকে নিয়ে অনেক রকম ব্যঙ্গচিত্র ছিল। তো এই যে বিএনপি আমলে নির্ভয়ে পত্রিকাগুলো মত প্রকাশ করতে পারতো, তারপরে আবার আওয়ামী লীগ আমলে আমরা দেখলাম তারা মত প্রকাশ করতে পারছে না, করলে কারাগারে যেতে হচ্ছে। মুশতাক আহমেদ, তিনি তো মারাও গেলেন, কারাগারে শহীদ হলেন। তো এই যে বিএনপির সাথে পত্রিকাগুলো বা মিডিয়াগুলোর এইরকম সাপে নেউলে সম্পর্ক, আর আওয়ামী লীগের সাথে মানে তারা পিটাচ্ছে, পিটিয়ে লাল করে দিচ্ছে সব কিছু, তারপরেও তাদের কাছে টেনে নিয়ে ভালোবাসা দেওয়ার এই ব্যাপারটা, এটা কেন ছিল বলে আপনার মনে হয়? আর সেই ব্যাপারটা কি এবার আস্তে আস্তে বিএনপির প্রতি ট্রান্সফার হতে পারে কিনা আওয়ামী লীগের শূন্যতায়? এই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা বড় ব্যাপার ছিল যে আমাদের মিডিয়াগুলো, এটা বিএনপির ব্যর্থতা বলতে পারি। বিএনপি তার নিজের পক্ষে শক্তিশালী কোনো মিডিয়া তৈরি করতে পারেনি। বাংলাদেশের অধিকাংশ মিডিয়া বাম ঘরানার একটা মিডিয়ার একটা বড় অংশ, এবং তারা সবসময়ই বিএনপি বিরুদ্ধে, আওয়ামী লীগের পক্ষে এবং বামদের পক্ষে, এটা আমরা সবসময় দেখেছি। ফলে আপনি যেটা বললেন যে বিএনপির বিরুদ্ধে প্রচুর কার্টুন, যেটা আওয়ামী লীগের পক্ষে দেখা যায়নি, এটা সেই সময় থেকে এটা ছিল। এবং পরবর্তীতে আওয়ামী লীগ যখন পেটাচ্ছে, গ্রেফতার করছে, তখন সেটা আসলে ভালোবাসা থেকে কিনা নাকি ভয় থেকে, সেটা আসলে আমাদের পক্ষে এখন মানে নির্ণয় করা একটা কঠিন। হয়তো এমন হতে পারে যে পত্রিকাগুলো আসলে তখন ভয়ের কারণেও হয়তো বা আর ইচ্ছা থাকা সত্ত্বেও ভয়ের কারণে খুব বেশি প্রকাশ করতে পারেনি। এটা একটা ব্যাপার হতে পারে। কিন্তু এখন আবার যেটা ঘটছে, এখন যেহেতু আওয়ামী লীগ নাই, এখন বিএনপি বনাম জামাত ইসলাম বা ডানপন্থী জোট আমরা বলতে পারি। তো সেই ক্ষেত্রে মিডিয়ার যেই বামপন্থী চরিত্র, বাম ঘরানার চরিত্র, সেখানে মিডিয়ার পক্ষে এখন মানে বিএনপির পক্ষ নেওয়াটাই স্বাভাবিক। তারা হয়তো ভাবছে যে জামাত ক্ষমতায় আসলে ইসলামপন্থীরা ক্ষমতায় চলে আসবে, দেশ আফগানিস্তান হয়ে যাবে।
যেটা মানে মিডিয়ার সাথে জড়িত অনেকে মনে করে। তো যেটা প্রথম আলোর ক্ষেত্রে ঘটলো হয়তোবা, যে প্রথম আলোর উপর হামলা হলো, তো তারা হয়তো মনে করবে যে জামাত ক্ষমতায় আসলে বা ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে তাদের উপর এ ধরনের আক্রমণ আরও বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে মন্দের ভালো হিসেবে বিএনপি ভালো, মানে আওয়ামী লীগ আসলে সম্ভবত তারা আরও বেশি খুশি হয়তোবা, আমি জানি না। কিন্তু আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি তাদের ভরসা, সেজন্য তারা চাচ্ছে যে বিএনপি আবার ক্ষমতায় আসুক, বিএনপিকে তারা এত তেল দিচ্ছে, সম্ভবত এটা একটা কারণ হতে পারে। আপনি তো বিএনপির বিগত শাসনামল দেখেছেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত, হয়তো ছোট ছিলেন। আমি দেখিনি, আচ্ছা। আমি দেখিনি, আমি তখন তো অবশ্য ইয়েও ছিল না, ইন্টারনেটে ছিল। সেরকম শক্তিশালী ছিল না। হ্যাঁ, আচ্ছা, শেষ দিকটা একটু দেখেছি। আচ্ছা, বিএনপিকে 2021-22 সাল পর্যন্ত ডানপন্থী কিংবা মধ্য ডানপন্থী একটা দল হিসেবে বিবেচনা করা হতো। তারা জামাতের সাথে গাঁটছড়া বেঁধেছিল, তারা ক্ষমতা ভাগাভাগি করেছে। এমনকি জামাতের দুজন নেতা যারা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত, তাদের ফাঁসি হয়ে গেছে, তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন বিএনপির তৎকালীন চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তো সেই বিএনপির হুট করে আস্তে আস্তে বাম দিকে সরে আসছে বলে অনেকে অভিযোগ করছেন। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? এবং বিএনপির বিরুদ্ধে সামনের নির্বাচনে বিএনপি যে প্রধান প্রতিপক্ষ হতে চলেছে জামাতে ইসলামী, এবং একটা ডানপন্থী সর্বদলীয় ঐক্যজোট টাইপের কিছু একটা হচ্ছে, এই যে বিএনপি হুট করে ডানপন্থীদের শত্রু হয়ে যাচ্ছে, এই শিফটটাকে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় বিএনপি এখানে যেরকম ক্যালকুলেশন করেছে, আমার ধারণা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নাই হয়ে যাওয়ায়, মানে রাজনৈতিক অঙ্গন থেকে আওয়ামী লীগ নাই, এবং আওয়ামী লীগের যে বামপন্থী অ্যালাইরা ছিল, তারাও অনেকটা ইনঅ্যাক্টিভ। তো বিএনপি সম্ভবত সেই শূন্যস্থানটা ধরার চেষ্টা করছে, সেজন্য তারা বাম দিকে একটু হেলে পড়েছে। এবং বিপরীতে বিএনপি একটু বাম দিকে হেলে পড়ার কারণে মাঝখানে যেই শূন্যস্থানটা তৈরি হয়েছে, সেটা আসলে আমরা দেখতে পেয়েছি ডাকসুতে শিবির অনেকটা লিবারেল চরিত্রে এসে হাজির হয়েছে, বা জামাতের নেতারাও অনেক মিডিয়াতে, বাস্তবে মাঠে যেরকমই হোক না কেন, তারা মিডিয়াতে অনেক লিবারেল বক্তব্য দিচ্ছে। তো এটা একটা বড় কারণ যে বিএনপি বাম দিকে হেলে পড়ছে, এবং এর ফলে ডান থেকে তাদের মানে অবস্থানটা সরিয়ে নিচ্ছে। ডানদেরকে তারা কৃত্রিমভাবে আবার শত্রু প্রমাণ করার চেষ্টা করছে। সম্ভবত তারা আওয়ামী লীগের এবং বাম অংশে যে ভোটটা আছে সেগুলো তারা ক্যাপচার করতে চাইছে, বা তাদেরকে আশ্বস্ত করতে চাইছে যে কৃত্রিমভাবে আপনি এই শত্রুতাটাকে জেনুইন মনে করছেন না? না, আমার মনে হয় এটা কৃত্রিম। কারণ বিএনপির যেই মানে 2001 থেকে বিএনপির যে অবস্থান ছিল, প্রচণ্ড সমালোচনার মুখেও এবং প্রচণ্ড নিপীড়নের মুখেও বিএনপি কিন্তু সেখান থেকে সরে আসেনি। জামাতের সাথে তারা সম্পর্ক ছিন্ন করেনি। প্রচণ্ড বৈরী পরিবেশেও বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের অরিজিনাল অবস্থান ছিল, তারা সেটাকেই সঠিক মনে করেছে। সেখান থেকে এখন সম্পূর্ণ ইউটার্ন নেওয়া, আমার মনে হয় এটা বরং কৃত্রিম। এটা যদি কিছুটা তারা ঠিক আছে, মানে এখন যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপির সাথে জামাতের তো এক ধরনের দূরত্ব তৈরি হবেই, তারা একজন আরেকজনের প্রতিপক্ষ, সেটা সাধারণভাবে প্রতিদ্বন্দ্বিতা হলেও হতো। কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা যেরকম দেখছি, জামাতকে সেই আবার আগের যুদ্ধ অপরাধী বলে ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে পুরোপুরি বর্জন করার কথা বলা হচ্ছে বিএনপির অনেক অ্যাক্টিভিস্টের পক্ষ থেকে। এটা তো আসলে বিএনপির নিজের পক্ষেই যাচ্ছে না, কারণ বিএনপি নিজেই তো তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছিল। তো সেজন্য এটা আমার মনে হয় যে বিএনপির আসলে মানে জেনুইন অবস্থান না, এটা বরং তারা রাজনৈতিকভাবে ভোটের হয়তো হিসাব নিকাশ করছে যে আমরা ওদিকে গেলে সম্ভবত আমরা ওদিকে ভোট পাবো। কিন্তু আমার মনে হয় এই ক্যালকুলেশনটা তাদের সম্ভবত ভুল, কারণ পুরো পৃথিবীতেই আসলে বর্তমানে ডানপন্থার জয় জয়কার। বাংলাদেশে বাম ভোট আসলে, বা ওইদিকে আওয়ামী লীগের পক্ষের ভোট, বাম ভোট আসলে কতটুকু আছে আমি সন্দিহান। পুরো পৃথিবীতেই, সেটা 9/11-এর পরবর্তী বাস্তবতায় পুরো পৃথিবীতেই আসলে এখন ডানপন্থার অনেক বেশি জয় জয়কার। ফলে আমি জানি না আসলে বিএনপির এই ক্যালকুলেশন আসলে তারা মানে কতটুকু হিসেব নিকাশ করেছে। কিন্তু তারা এত দূর না গিয়ে বরং তাদের যে ক্লাসিক্যাল যে অবস্থান ছিল, আমরা ডানেও না বামেও না, বা আমরা বামের ডানে এবং ডানের বামে, সেটাই বরং বিএনপির অরিজিনাল অবস্থান হওয়ার কথা ছিল। সেটা হলে হয়তো বা তাদের জন্য ভালো হতো। বিএনপি এখনও নিজেদেরকে বেগম খালেদা জিয়া সেই মধ্যপন্থী দল বলেই দাবি করছে, আমরা ডানের বামে এবং বামের ডানে, যদিও সেটা বাস্তব কিনা এটা নিয়ে অনেকটা সন্দিহান। তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ দেখা যাচ্ছে, অনেকগুলো অংশ দেখা যাচ্ছে। কেউ সেই আগের অবস্থানই আছে, কিন্তু কেউ আবার আওয়ামী লীগের অতি চেতনাকে আবার ধার করে নিয়ে আসার চেষ্টা করছে। কেউ জামাতের সাথে শত্রুতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অনেকগুলো গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে হয়তো নির্বাচন যত কাছে আসবে, এখন যেহেতু তারেক রহমান দেশে ফিরেছেন, আগামী কয়েক মাসের মধ্যে হয়তো আমরা বুঝতে পারবো আসলে কোন অংশটা ডমিনেন্ট, সেটা হয়তো ভবিষ্যতে আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। বিএনপির এই বর্তমান অবস্থাকে কি আপনার কাছে কিছুটা দ্বিচারিতা বলে মনে হয়? কারণ আপনি যেটা বললেন একটু আগে, যে বিএনপি নিজেই যখন বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে ছিলেন, জামাতের ঘরে মন্ত্রিত্ব তুলে দিয়েছিল যারা যুদ্ধাপরাধী বলে, তারা তো আসলে অনেকদিন ধরেই যুদ্ধাপরাধী বলে পরিচিত ছিলেন। আওয়ামী লীগের লোকজন বা আপনি যাকে বলেন বাম ঘরানার লোকজন, তাদেরকে যুদ্ধাপরাধী বলেই জানতেন।
তো তীব্র সমালোচনা সত্ত্বেও বিএনপি তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছে। এমনকি আমরা যে জিয়াউর রহমানের সময় দেখি, তিনি শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, যিনি খুবই স্বীকৃত একজন বাংলাদেশ বিরোধী ব্যক্তি ছিলেন। তো তারপরে ক্ষমতা থেকে যাওয়ার পরেও দীর্ঘ প্রায় এক যুগের বেশি সময় ধরে বিএনপি জামাতের সাথে জোটবদ্ধ আন্দোলন করেছে, তারা একসাথে আসলে রাজপথে ছিল, একসাথে প্রাণ দিয়েছে অকাতরে। তো তারপরে হুট করে এই যে শিফট, এবং এই শিফটটা আসলে জেসে শিফট না, তারা আপনি যেটা বললেন যে তারা অনেকটা আওয়ামী লীগের মতো সুরেই রাজাকার বা হচ্ছে সেই চেতনা ইন্ডাস্ট্রিকে মনে হয় একটু এন্ডোর্স করে যাচ্ছে। তো এই ব্যাপারটাকে কি আপনি দ্বিচারিতা বলবেন? এবং এই দ্বিচারিতা থেকে তারা আসলে আদৌ কি ফায়দা পাচ্ছে? মানে জনগণের চোখে কি এটা ধরা পড়ার কথা না? হ্যাঁ, আমার ধারণা ধরা পড়ছে। আমার ধারণা জনগণের অধিকাংশ এটাকে পছন্দ করবে না। দ্বিচারিতার কারণেই প্রধানত। যে প্রথম প্রশ্ন উঠবে, তাহলে এত বছর তোমরা কি করেছো? এত বছর কেন এই যুদ্ধাপরাধের সাথে ছিলা? এই প্রশ্নটা তো উঠবেই। তো এক্ষেত্রে মানে অবশ্যই তারা তো আগের মতো পুরোপুরি জামাতের সাথে এখন থাকবে না। জামাতের সাথে তারা এখন জামাতের বিরোধী। তো সেজন্য এবং তাদেরকে আওয়ামী লীগ চলে যাওয়ার কারণে মুক্তিযুদ্ধটাকে তাদেরকেই ওন করতে হবে। যেহেতু আমরা জামাতের ক্ষেত্রে এই ব্যাপারটা দেখছি যে তারা তাদের ক্ষেত্রেও জামাতের ক্ষেত্রেও তো আমরা দ্বিচারিতা দেখছি। তারা টক শোতে কোনো নেতা বলছেন যে আমরা অতীতের সকল অপরাধের জন্য ৪৭ থেকে শুরু করে সকল অপরাধের জন্য ক্ষমা চাই। কিন্তু আবার অনেক নেতা টক শোতে গিয়ে মানে মুক্তিযুদ্ধকে পারলে ডিজোন করছে, সেটা বিরুদ্ধে কথাবার্তা বলছে। তো সুতরাং বিএনপিকে এখানে অবশ্যই মুক্তিযুদ্ধকে রিক্লেইম করতে হবে। এটা বিএনপির দায়িত্ব, এটা বিএনপি করবেই। কিন্তু সেটা তো আসলে যাদের সাথে এত বছর জোটে ছিল তাদেরকে সেই আবার মানে বিতর্কিত বিচারে যারা দণ্ডপ্রাপ্ত তাদেরকে সেই আবার একইভাবে যুদ্ধাপরাধী, যে যুদ্ধাপরাধী আসলে মানে তারা রাজাকার, এটা তো মানে তারা বিরুদ্ধে ছিল, এটা তো জানে সবাই। কিন্তু যুদ্ধাপরাধী সেই প্রমাণটা তো হয়নি, বিচারটা তো বিতর্কিত রয়ে গেছে। সুতরাং সেই ইস্যুটাকে আবার তুলে আনা সেই ঠিক আওয়ামী স্টাইলে, সেটা বিএনপি না করাই বরং তাদের জন্য আমার মনে হয় যে বেটার হতো। সেটা না করেও তারা মুক্তিযুদ্ধকে রিক্লেম করতে পারতো, মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে পারতো, সেটা হয়তো তাদের জন্য বেটার হতো। তারা যত, কারণ আমাদের ২৪-এর যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা তো মানে বিভিন্ন কারণে হয়েছে, কিন্তু স্পার্কটা তো ঘটেছে অতি চেতনার প্রতিক্রিয়ায়, যে মানে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানের মধ্য দিয়েই তো স্পার্কটা হয়েছে। সুতরাং এটাই তো একটা মানে একটা উদাহরণ যে অতি চেতনার ব্যাকফায়ারটা কীভাবে ঘটতে পারে। তো পুরো বিএনপির না হলেও বিএনপির একটা অংশ যেভাবে সেই অতি চেতনাকে ফিরিয়ে নিয়ে আসতে চাইছে, সেটা আমার মনে হয় না জনগণের বড় একটা অংশ ভালো দৃষ্টিতে দেখবে। এটা না করেও আসলে মুক্তিযুদ্ধকে ওন করা যায়। জামাতের যে দ্বিচারিতার কথা আমি বললাম সেটার বিরুদ্ধে বয়ান তৈরি করা যায়। জামাতের দ্বিচারিতার ব্যাপারে যেহেতু ভাই বললেন, এখানে একটা প্রসঙ্গ চলে আসে যে জামাত কি, তারা কি আসলে মিথ্যাচার করছে, নাকি তারা আসলে অনেকটা কনফিউজ যে তারা মুক্তিযুদ্ধ প্রসঙ্গে কোন অবস্থান নেবে? কারণ আপনি যেটা বললেন যে কেউ বলছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা বিজয় দিবসে বিশাল বিশাল র্যালি করছে। আবার তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের মাসিক পত্রিকায় বলা হচ্ছে যে অনেকে ভুল করে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। তো তাদের একটা স্পষ্ট অবস্থান না নিলে বাংলাদেশের মানুষ আসলে যতই তারা এমনকি যারা ডানপন্থী বা অতি ডানপন্থী, তারাও তো আসলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারে না, কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা সার্বভৌমত্ব পেয়েছিলাম। তো এই যে আমাদের সার্বভৌমত্বকে অস্বীকার করার বা সার্বভৌমত্বের উৎসটাকে অস্বীকার করার যে প্রবণতা জামাতে ইসলামীর অনেকের মধ্যেই আমরা দেখতে পাই, বা দলগত একটা অবস্থান আমরা মাঝে মধ্যে দেখতে পাই, এই ব্যাপারটাকে সংশোধন করে তারা কি আদৌ কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে পুরোপুরি বাংলাদেশপন্থী হিসেবে প্রাসঙ্গিক হতে পারবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় না। আমার মনে হয় এই ব্যাপারে তারা খুবই কনফিউজড, তারা আসলে কোন পক্ষে নিবে। তাদের কোনো নেতা চেষ্টা করছে, যেটা তাদের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি ৫ আগস্টের পর প্রথম কিছু টক শোতে আমার খুবই পছন্দ হয়েছিল সেগুলো। তিনি এই চ্যাপ্টারটাকে মানে ইগনোর করার চেষ্টা করছিলেন। যা হওয়ার হয়েছে, আমি আর সেই চ্যাপ্টারে ঢুকতে চাই না, আমি সামনের দিকে তাকাতে চাই, নেশন বিল্ডিং। এটা হলে বরং তাদের জন্য ভালো হতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি যেরকম অতি চেতনা ফিরিয়ে আনার চেষ্টা করছে, জামাতও ঠিক সেই একইভাবে সেই পুরনো বিতর্কে ঢোকার চেষ্টা করছে। তাদের সেই মানে সমস্যাটা তো আছেই যে তারা তাদের নেতাদের অবস্থানটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে, এই সমস্যাটা তাদের মধ্যে আছে। কিন্তু এটা আসলে আমি যেহেতু আমি বললাম যে আমি আসলে ফেসবুকের মধ্য দিয়ে দেখি, তো ফেসবুকে অনেক সময় অনেকে অস্বীকার করতে চাইলেও ফেসবুকে আসলে বোঝা যায়। যেমন আপনি মনে করেন যে ডাকসুর আগেও যে পোলগুলো আমরা দেখেছি, লাইক কমেন্ট, সেগুলোতে বোঝা যাচ্ছিল যে ডাকসুতে আসলে শিবির জিতবে, বড় ব্যবধানে জিতবে, বাস্তবে সেটাই হয়েছে। কিন্তু সেই একই পত্রিকাগুলোর রিয়াকশনে যদি আমি তুলনা করি, মুক্তিযুদ্ধ প্রসঙ্গ যখনই আসে, একদিকে মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি যখন অতি চেতনা হাজির করে সেটা নিচে হাহা পড়ে, অন্যদিকে জামাতের নেতারা যখন মুক্তিযুদ্ধ সম্পর্কে বিতর্কিত কথা বলে সেটার নিচেও বিপুল সংখ্যক হাহা পড়ে। এর মানে হচ্ছে, আমি এভাবে রিড করি যে বাংলাদেশের মানুষ অতি চেতনা পছন্দ করে না, কিন্তু একই সাথে তারা মুক্তিযুদ্ধকে এখনও পর্যন্ত ওন করে, সেটাকে বাংলাদেশিদের জনযুদ্ধ হিসেবেই স্বীকার করে। এটা ভারত যতই তাদের বিজয় দিবস বলুক বা জামাতও সেই তাদের ভাষায় কথা বলুক, ভারতের ভাষায় কথা বলুক, বাংলাদেশিরা সেই যুদ্ধটাকে নিজেদের যুদ্ধ হিসেবেই ওন করে।
সুতরাং জামাত যখন এই বিতর্কটাকে জিইয়ে রাখে তখন সেটা আসলে তাদের বিরুদ্ধে যায় এবং বিরুদ্ধে যাবে। এখন এটা এই মুহূর্তে হয়তো খুব বেশি ম্যাটার করবে না, মানুষ হয়তো এই মুহূর্তে দেখবে যে কে তাদেরকে বেটার লাইফ দিতে পারবে, কে কম চাঁদাবাজি করবে, কে জাস্টিস হাজির করতে পারবে, এগুলো এখন হয়তো তারা এগুলোতেই বেশি গুরুত্ব দিবে। তারা হয়তো সেই চেতনা ইন্ডাস্ট্রির বয়ানে বিশ্বাস করবে না, গুরুত্ব দিবে না, বা মুক্তিযুদ্ধ নিয়ে জামাতের ভূমিকা কী ছিল সেগুলোকে তারা হয়তো এখন খুব বেশি গুরুত্ব দিবে না। কিন্তু যেটা হবে আগামী কয়েক বছর পরে, কয়েক বছরের মধ্যে জামাত যদি মানুষের যে এক্সপেকটেশন সেটা যদি ডেলিভার করতে না পারে, যদি তারা ব্যর্থ হয়, তখন বিভিন্নভাবে তারা যে বিতর্কিত হবে, সেই সাথে এই বিতর্কগুলো আবার নতুন করে উঠে আসবে এবং তাদের জন্য তাদের যেই এই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বিতর্কগুলো সেগুলো তাদের জন্য নেতিবাচক হিসেবে কাজ করবে। আপনি যেহেতু ফেসবুকের দৃষ্টিতে আসলে অনেক কিছুই বিচার করেন, আপনাকে বিচার করতে হয়, আপনি যেহেতু বাংলাদেশে বড় হননি বা বাংলাদেশে ওভাবে থাকেননি, একটা খুব বিখ্যাত কমেন্ট আছে যে আমার পুরো পরিবার একসময় বিএনপি করতো, আমিও বিএনপি করতাম, কিন্তু এইবারের ইলেকশনে আমার পুরো পরিবার সহ আমরা জামাতকে ভোট দিব। হ্যাঁ। তো এই যে জামাতের যে বট বাহিনী, যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, এটা আদৌ অর্গানিক কিনা বা জামাতের লোকজন এটাকে আসলে টাকা দিয়ে পেলে পুষে বড় করছে কিনা, এই বট বাহিনীর গালিগালাজের আপনি অনেক শিকার হয়েছেন বা তাদের হাহারি এক বা অনেক কিছুরই শিকার হয়েছেন। আপনার কি মনে হয় যে এই বট বাহিনী দিয়ে সামনের ইলেকশনে আসলে খুব বড় রকমের কোনো রকম পাবলিক সেন্টিমেন্ট ম্যানিপুলেশন জামাত বা অন্যান্য রাজনৈতিক দলগুলো করতে পারবে? এখানে আসলে ফেসবুকের সীমাবদ্ধতাটা বোঝা যাবে, কিন্তু বট বাহিনী বলতে আসলে আমরা এখন শিওর না যে আসলে বট বাহিনী। এটা তো অবশ্যই, আমি নিজেই যখন জামাতের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেই, কোনো একটা সমালোচনা করে শত শত কমেন্ট পড়ে এবং এর মধ্যে অনেকগুলো কমেন্ট কপি পেস্ট। এখন এগুলোকে আমরা বট বলছি, কিন্তু এই বট মানে কি আসলে টাকা দিয়ে জাস্ট কিছু চাকরিজীবী কম্পিউটার সামনে বসে আছে, টাকা নিচ্ছে বিনিময়ে কমেন্ট করছে এরকম, নাকি আসলে জামাত শিবিরের ডেডিকেটেড কর্মী যারা আসলে নিজেরাই 10-12টা করে ফেক অ্যাকাউন্ট খুলে তাদের দলকে ডিফেন্ড করার জন্য এরকম কমেন্ট করছে, আমরা জানি না। হ্যাঁ, কিন্তু এটা মোটামুটি আমরা দেখেছি যে আগে যে ধারণাটা ছিল যে জামাতের ভোট মাত্র 5%, আর ফেসবুকে আমরা দেখছি তার সব হচ্ছে বট, সেটা যে সত্য না। জামাতের এবং শিবিরের পক্ষে যে বিপুল সংখ্যক সাধারণ মানুষও আছে, সাধারণ মানুষ তাদের সমর্থক হয়ে যায়নি, কিন্তু বিকল্পের অভাবে সুইং ভোটগুলো তাদের পক্ষে যাচ্ছে। হ্যাঁ, সিম্প্যাথেটিক ভোট তাদের পক্ষে যাচ্ছে। এটা যে বিপুল সংখ্যক প্রচুর ভোট যে তারা পাবে, সেটা তো আমরা ডাকসুতে এবং অন্যান্য ছাত্র সংসদগুলোতে দেখেছি, সেখানে তারা বেশ বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। এবং সেই নির্বাচনগুলোর আগে আমরা ফেসবুকেও সবগুলো পোলে সেরকমই দেখতাম, বিভিন্ন জরিপেও দেখেছি, তখন অনেকেও সেগুলোকে বিশ্বাস করতে চায়নি, বট বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু বাস্তবে বট থাকলেও বটের একটা পার্সেন্টেজ যে সত্য, সেটা তো আমরা ডাকসুতে প্রমাণ এবং অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলোতে প্রমাণ পেয়েছি। সুতরাং জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও আমার মনে হয় যে এটাকে সম্পূর্ণ বট বলে উড়িয়ে দেওয়া উচিত হবে না, এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত। যে আমরা যে কমেন্ট, অবশ্যই যেটা বললেন যে আমার পরিবার, এই ধরনের কমেন্ট তো কপি পেস্ট কমেন্ট। হ্যাঁ, কিন্তু এগুলো ইগনোর করলেও, এগুলোকে যদি আমরা বায়াস ফ্যাক্টর হিসেবে নেই, কত পার্সেন্ট আমরা ইগনোর করব, তারপরেও একটা বড় অংশ থাকে যে আসলেই বর্তমান প্রেক্ষাপটে জামাতের প্রতি সমর্থন মানুষের বেড়েছে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। এবং এটা যেহেতু বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়া প্রায় সবাই ব্যবহার করে, সুতরাং সোশ্যাল মিডিয়ায় যদি দেখা যায় যে জামাত বিপুল সংখ্যক ভোট পাচ্ছে, মনে হয় তারা জিতে যাবে, এই মনে হওয়াটা বাস্তবের ভোটারদেরকেও প্রভাবিত করার একটা বড় ধরনের সম্ভাবনা রাখে। ভাই, আপনি ডাকসু বা ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলেন, আমি নিজেও ডাকসুতে ভোট দিয়েছি, সুতরাং বাস্তব পরিস্থিতি সম্পর্কে আমার কিছুটা জানাশোনা ছিল। কিন্তু জাতীয় নির্বাচন স্বাভাবিকভাবেই ছাত্র সংসদ নির্বাচনের সাথে অনেক বেশি আলাদা হবে এবং অনেক মানুষ আশঙ্কা করেন যে বাংলাদেশের সামনের নির্বাচনে গ্লোবাল প্লেয়ারদের বেশ বড়সড় একটা ইনফ্লুয়েন্স থাকবে। বিশেষ করে ভারতের প্রভাবের কথা অনেকেই অনেকভাবে আলাপ করছেন যে ভারতকে খুশি না করে বা ভারতকে দাসখত না দিয়ে নাকি এবার বাংলাদেশের গদিতে বসা যাবে না। তো বাংলাদেশে এখন সামনের নির্বাচনে যাদের ক্ষমতা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে তিনটা দল, বিএনপি, জামাত এবং এনসিপি, তো অনেকে দাবি করছেন যে বিএনপি হচ্ছে ভারতের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে, অনেকে আবার দাবি করছেন জামাত ভারতের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে। তো এই যে একটা দেশকে আর কতবার বেচা যায়, বারবার যে একটা দল দেশকে বিক্রি করে দিচ্ছে এবং ক্ষমতায় বসার জন্য দেশ বিক্রির যে ব্যাপারটা, আপনার কি মনে হয় দেশকে বিক্রি না করে কি এবার আর ক্ষমতা বসা সম্ভব হবে না? একটা ব্যাপার হচ্ছে, এখানে আপনি বললেন যে তিনটা দলের ক্ষমতা আসার সম্ভাবনা বেশি, আমি মনে করি দুইটা। এনসিপির ক্ষমতা বসার সম্ভাবনা আমি দেখি না। আচ্ছা, তো সেক্ষেত্রে একটা ছোট দলের এনসিপির পক্ষে বা এরকম যারা ক্ষমতা যাবে না তাদের পক্ষে যেরকম ভারতের বিরুদ্ধে কথা বলা সহজ, সেভেন সিস্টার বিচ্ছিন্ন করে দিব টাইপের কথা বলা সহজ, যারা ক্ষমতায় যাবে বিএনপি এবং জামাত, তাদের পক্ষে আসলে এরকম ভারত বিরোধী অবস্থান নেওয়া সহজ না। বাংলাদেশের যে বাস্তবতা,
ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পর্ক রাখতেই হবে, সেটা কে কতটুকু দেশের স্বার্থ রক্ষা করে বাকিটুকু মেনটেন করবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন ভারতের সাথে যোগাযোগ করলেই যে কেউ ভারতের দালাল হয়ে যাবে বা দেশ বিক্রি করে দিবে, ব্যাপারটা এরকম না। এটা বিএনপির ক্ষেত্রে সত্য এবং জামাতের ক্ষেত্রেও সত্য। জামাত ক্ষমতা গেলে কি মানে ভারতের সাথে সম্পর্ক নাই করে দেবে, পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করবে, মানে ও অতিরিক্ত সম্পর্ক স্থাপন করবে? এটা তো করবে না। ভারতের সাথে জামাতকেও সুসম্পর্ক রাখতে হবে। কিন্তু বাস্তবে আসলে পর্দার আড়ালে আসলে ভারতকে কেউ বিশেষ কোনো প্রতিশ্রুতি দিচ্ছে কিনা, ভারতের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশিদের স্বার্থ ক্ষুণ্ণ করে ভারতের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে কিনা, সেটা আসলে গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা বিভিন্ন গুজব আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন দলের পক্ষে বিপক্ষে। আমি জানি না, আমি বাস্তবে কোনো রাজনৈতিক নেতার সাথে বা গোপন কোনো সোর্সের সাথে আমার তেমন কোনো কথাবার্তা হয় না। আমি ফেসবুকে দেখি দুই পক্ষের বিরুদ্ধে অভিযোগ দেখি, এক পক্ষের বিরুদ্ধে একটু বেশি দেখি, বিএনপির বিরুদ্ধে। তো আমি এটা জানি না, কিন্তু অবশ্যই ভারত সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার, বাংলাদেশকে এমন কোনো দলকে ক্ষমতায় দেখার যারা আসলে তাদের বিপক্ষে কোনো পক্ষে কতটুকু কাজ করবে তার চেয়ে বড় কথা তাদের জন্য হুমকি হয়ে উঠবে না, তাদের বিপক্ষে কাজ করবে না, এরকম কোনো একটা দলকে ক্ষমতা দেখার চেষ্টা করবে। এখন নির্বাচনের আগে মানে কোন গ্লোবাল প্লেয়ার আসলে কতটুকু ভূমিকা রাখতে পারবে বা রাখবে সে বিষয়ে আমার ধারণা নেই, কিন্তু অবশ্যই নির্বাচনের পরে ভারত তার সর্বোচ্চ চেষ্টা করবে সেই যারা নির্বাচিত হয়েছে তাদেরকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণে আনার, সেটা টাকা পয়সা দিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, ব্ল্যাকমেল করে হোক, এবং সে যদি ভারতের পারপাস সার্ভ না করে তাহলে সেই সরকারকে পরিস্থিতি অস্থিতিশীল করে তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হোক। এটা ভারত করবেই, এটা মানে আমাদের জানা কথা। যে কোনো বৃহৎ রাষ্ট্রই তার আশেপাশের ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে এভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এবং ভারতও করবে। সামনে নির্বাচন আসছে, এবার প্রবাসীদের ভোট দেওয়ার একটা ব্যবস্থা করা গিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারি ব্যবস্থা নিয়েছে। আপনার কি মনে হয় যে প্রবাসী ভোট এবারে নির্বাচনে ঠিক কতটুকু প্রভাব ফেলতে পারে? প্রবাসী ভোটারের সংখ্যা আসলে খুব বেশি না, প্রবাসী ভোটারদের সংখ্যা অল্প, কিন্তু তারপর এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই সুযোগটা হয়েছে। আমরা এই প্রথমবারের মতো আমরা রেজিস্ট্রেশন করতে পেরেছি এবং ভোট দিতে পারবো ইনশাল্লাহ। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং মানে প্রবাসীরাও যে মানে দেশের নাগরিক, তারা যে দেশ নিয়ে ভাবে, দেশের রেমিটেন্স পাঠায়, গুরুত্বপূর্ণ অবদান রাখে, এটা তাদের এক ধরনের স্বীকৃতি, এবং তারা তাদের ইচ্ছার প্রতিফলনটা ঘটাতে পারবে। কিন্তু সেটা আসলে কতটুকু প্রভাব ফেলবে সেটা আমি শিওর না। প্রবাসীদের সংখ্যা অনেক বেশি, কিন্তু জটিলতার কারণে রেজিস্ট্রেশনের সংখ্যা খুব বেশি হয়নি আসলে। প্রধানত ঠিকানাজনিত জটিলতার কারণে, যেটা আমরা নিজেরাও ফেস করেছি, যে বাসার ঠিকানা দিতে হয় অ্যাপের মধ্যে, যেই বাসায় আসলে ভোটার কার্ডটা যাবে, ব্যালট পেপারটা যাবে, সেটা প্রবাসীদের জন্য আসলে অনেক কঠিন। এইভাবে সব দেশে এই ধরনের সিস্টেম থাকে না। তো সেজন্য এই জটিলতার কারণে অনেকেই আসলে রেজিস্ট্রেশন করতে পারেনি বা কনফিউজ ছিল কীভাবে করবে। তো এই কারণে মোট ভোটার সংখ্যার তুলনায় আসলে মানে রেজিস্ট্রেশন সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। আপনি যেহেতু লিবিয়ায় বড় হয়েছেন, লিবিয়াতেই বসবাস করেন স্থায়ীভাবে, লিবিয়ার বাংলাদেশি কমিউনিটিতে সামনের নির্বাচন নিয়ে বা বাংলাদেশের ওভারঅল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তাভাবনাটা বা উৎসাহ উদ্দীপনাটা ঠিক কীরকম? লিবিয়ার বাংলাদেশি কমিউনিটি আসলে খুবই ছোট একটা কমিউনিটি। এর মধ্যে মানে বৈধ প্রবাসীর সংখ্যা আরও ছোট, আরও কম, অবৈধ সংখ্যা অনেক বেশি। এবং অবৈধরা যারা লিবিয়াতে যায় তাদের বিপুল সংখ্যক যায় আসলে লিবিয়াতে থাকার জন্য না, তারা লিবিয়া হয়ে ইতালিতে যাওয়ার জন্য। তো তাদের আসলে দেশ নিয়ে খুব বেশি মানে মাথা ব্যথার লাক্সারি নাই। তারা আসলে নিজে এত টাকা দিয়ে বিদেশে যায় এবং এরপর অনেকেও কিডন্যাপিংয়ের শিকার হয়, টাকা পয়সা দিতে হয়, তো সেগুলো নিয়ে আসলে তারা ব্যস্ত। তো এত ছোটো কমিউনিটির আসলে মানে উপর আসলে নির্ভর করা কঠিন যে তারা কী ভাবছে। তারপরও আগ্রহ তো আছেই, রেজিস্ট্রেশনও করেছে অনেকে, এবং তারা ভোট দিবে যার যার ব্যক্তিগত প্রেফারেন্স অনুযায়ী। কিন্তু যেহেতু সংখ্যাটা খুব বেশি বড় না, সেহেতু ওটা লিবিয়ার ভোট আসলে বিশেষ কোনো প্রভাব ফেলবে না। আপনি তো আসলে জীবনের প্রায় পুরোটাই লিবিয়াতে কাটিয়েছেন, লিবিয়ার বাংলাদেশি কমিউনিটি হোক বা অন্যান্য কমিউনিটি হোক, সবাইকে কাছ থেকে দেখেছেন। আবার বাংলাদেশের যে সাম্প্রতিক জুলাই বিপ্লব আমরা বলি, 5 আগস্টে শেখ হাসিনার পতন এবং পলায়ন, এই 5 আগস্টে হাসিনার পতনের পরে বেশি দিন যায়নি, ধরেন যে মাসখানেকের মধ্যেই কেউ বলতে শুরু করলো যে না, আমরা তো আগেই ভালো ছিলাম। তো এটা সম্ভবত প্রতিটা দেশেই বিপ্লবোত্তর পরিস্থিতিতে এমন হয়, কিছুটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়, কিছুটা অরাজকতা হয়, এবং তাতে করে সুযোগ সন্ধানীরাও মাঝে মধ্যেই গর্ত ছেড়ে বেরিয়ে আসে এবং আগেই ভালো ছিলাম থিওরি প্রচার করতে শুরু করে। বাংলাদেশ নিয়ে আমরা অনেক কথাবার্তা বললাম, এবার একটু লিবিয়ার ব্যাপারে জানতে চাই। আপনি যেহেতু লিবিয়ার রাজনীতিকেও কাছ থেকে দেখতে পেরেছেন বা লিবিয়ার সমাজ ব্যবস্থাকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন, লিবিয়াতে এই যে গৃহযুদ্ধ, এই যে রাজনৈতিক অস্থিরতা, এই ব্যাপারগুলোর সাথে আপনার কীভাবে মানিয়ে নিতেন? ছোটবেলা থেকেই তো আপনি কম বেশি এগুলো দেখে এসেছেন। না, ছোটোবেলা থেকে আমরা দেখিনি। ছোটোবেলায় আচ্ছা,
লিবিয়া খুবই শান্তিপূর্ণ একটা রাষ্ট্র ছিল। আমরা আমরা জীবনে কখনো মিছিল দেখিনি, কারণ গাদ্দাফির লিবিয়া ছিল স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেখানে কোনো মিছিল হতো না। সুতরাং আমরা জীবনে কখনো মিছিল দেখিনি। মিছিল দু একটা হতো ফিলিস্তিনের পক্ষে, সেটা রাষ্ট্রীয় উদ্যোগে, রাষ্ট্রীয় আয়োজনে, রাষ্ট্রীয় নিরাপত্তায়। সুতরাং আমরা কখনো মিছিল দেখিনি, আমরা কখনো কোনো ধরনের সংকট দেখিনি। আমার লাইফ টাইমে আমি মনে হয় একটা নিউজ শুনেছি যে আমাদের বাসার সামনে একটা মার্কেটে একজন খুন হয়েছে, একজন মিশরি খুন হয়েছে। ওই খুনের সংবাদ শোনার পর আমরা এক সপ্তাহ ঘুমাতে পারিনি। এই ব্যাপারটা এত অভাবনীয় একটা ব্যাপার ছিল, মাত্র একটা খুন। তো এরকম অবস্থা ছিল, আমরা কখনো খুন জিনিসটা আমরা কখনো শুনিনি, এই ধরনের ব্যাপার ছিল। তো সেজন্য খুবই নিরাপদ এবং দুশ্চিন্তামুক্ত একটা সমাজ আমরা বসবাস করেছি। কিন্তু 2011 সালের গৃহযুদ্ধের সময় সব একদম তছনছ হয়ে গেছে এবং আমরা যুদ্ধের মধ্য দিয়ে মানে দিন অতিবাহিত করেছি। মৃত্যুকে খুবই কাছ থেকে দেখেছি এবং একাধিকবার প্রায় নিশ্চিত মৃত্যু থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, এরকম ঘটনা ঘটেছে। তো এরপর থেকে তো কন্টিনিউয়াস গৃহযুদ্ধের মধ্যে আছি এবং এরপর থেকে আমাদেরকে কন্টিনিউয়াস আপডেটের মধ্যে থাকতে হচ্ছে যে আমরা যে এই এলাকা থেকে এই কারো এক বাসায় দাওয়াত আমরা যাব, এই রাস্তা দিয়ে যেতে হবে। যাওয়ার আগে আমাদেরকে লিবিয়াতে ওই সময় বিশেষ করে 2015, 16, 17 দিকে লিবিয়াতে, আমি তখন ত্রিপলিতে ছিলাম, তখন পরিস্থিতি খুবই খারাপ ছিল। শহরের ভেতরে, রাজধানীর ভেতরে এক একটা এলাকা এক এক বাহিনীর কন্ট্রোলে এবং প্রত্যেকে ট্যাঙ্ক নিয়ে, মেশিন গান নিয়ে রাস্তায় বসে আছে, এরকম অবস্থা। তো তখন মানে ত্রিপলির লিবিয়ান কমিউনিটি তারা একটা অ্যাপ চালু করেছিল, সেফ পাথ ত্রিপলি। তো সেখানে সবাই আপডেট দিত যে এই রাস্তায় এই মুহূর্তে গোলাগুলি চলছে, এরকম। তো আমাদেরকে যদি কোথাও যেতে হয়, আমাদেরকে তখন আমরা অ্যাপটা বের করে দেখতাম যে এই রাস্তাতে যাবো, এই রাস্তার অবস্থা কি, এখানে কোনো গন্ডগোল হচ্ছে কিনা। এরকম অবস্থা ছিল লিবিয়াতে মাঝখানে কয়েক বছর। এখন তুলনামূলকভাবে কিছুটা বেটার। তো মানে আপনি যে বললেন যে আমরা ছোটোকাল থেকে দেখে এসেছি, ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা 2011 সালের পর থেকে আসলে খুবই খারাপ হয়ে গেছে। এই যে লিবিয়াতে একটা শান্তিপূর্ণ সময় আপনারা বসবাস করেছেন, তারপরে হুট করে আরব বসন্ত শুরু হলো, একটা গৃহযুদ্ধ লেগে গেল লিবিয়াতে, এরপরে গাদ্দাফির পতন, তারপরে হচ্ছে নানা পক্ষের যার স্বার্থ অনুযায়ী যুদ্ধ। এই পুরো ব্যাপারটার সাথে আপনাদের জীবনটাকে কিভাবে মানিয়ে নিতে পেরেছিলেন, বা আপনাদের লাইফস্টাইলে ঠিক কীরকম পরিবর্তন এসেছিল? আসলে একটা শান্তির সময় থেকে যুদ্ধের সময় যাওয়াটা তো খুবই একটা উত্তাল ব্যাপার হওয়ার কথা, এবং পুরো জীবনটাই আসলে অনেকটা ওলটপালট হয়ে যাওয়ার কথা। তো এটা খুবই ইন্টারেস্টিং যে আমি তখন প্রথমবারের মতো বুঝতে পেরেছি আসলে মানুষ মানে অভ্যাসের দাস বলে না, ব্যাপারটা যে কতটুকু সত্য। যখন প্রথম লিবিয়াতে গাদ্দাফির আমলে কখনো মানে খুবই রেয়ার যে পানি থাকবে না বা বিদ্যুৎ থাকবে না, এটা অভাবনীয় একটা ব্যাপার। আমাদের জীবনে কখনো লোডশেডিং জিনিসটা কি আমরা জানতাম না। সারা জীবনে হয়তো 2বার বা 3বার ইলেকট্রিসিটি গিয়েছে কোনো মেনটেন্যান্সের কারণে, কয়েক ঘন্টার মধ্যে চলে এসেছে। তো সেই আমরা যখন 2011 সালে যুদ্ধ শুরু হলো, পুরো শহরের গ্যাস শেষ হয়ে গেল, ইলেকট্রিসিটি কেটে দেওয়া হলো, খাবার পানি শেষ হয়ে গেল। বিশেষ করে যখন কারেন্ট কেটে দেওয়া হলো, ইন্টারনেট নাই, টেলিভিশন নেই, কিছু নাই, প্রথম কয়েকদিন মনে হচ্ছিল বসে বসে কাঁদি, মানে কিছু করার নেই, এরকম একটা অবস্থা, যেহেতু আমরা অভ্যস্ত না একদম পুরোপুরি। কিন্তু এভাবে 1 মাস থাকার পর আমরা অভ্যস্ত হয়ে গেলাম, কোনো ব্যাপার না, এটাই আমরা সেই জীবনটাকে আমরা মানিয়ে নিতে শিখলাম। তো তখনই মনে হলো যে আসলে মানে মানুষের পক্ষে সবই সম্ভব, যে কোনো লাইফেই যে কোনো সিচুয়েশন আসলে মানিয়ে নেওয়া সম্ভব, মানিয়ে নিতে হয়, এছাড়া উপায় নেই। তো আমরা যুদ্ধের সময় প্রায় 2 মাস আমরা ইলেকট্রিসিটি ছাড়া, গ্যাস ছাড়া এবং শেষের দিকে পানি ছাড়া আমরা এরকম অবস্থায় ছিলাম। সকালবেলা বের হতাম, কাঠ খোঁজার চেষ্টা করতাম, সেই কাঠ সংগ্রহ করে এনে কাঠে আগুন ধরিয়ে সেটা দিয়ে আমরা রান্না করতাম, কারণ গ্যাস নেই। এই অবস্থা ছিল, এই অবস্থায় আমরা মানিয়ে নিয়েছি, উপায় নেই, এরকম অবস্থা ছিল। যুদ্ধের সময় আপনার খাবার দাবার বা খাবার পানি এই ধরনের সমস্যা তো বেশ মাঝে মধ্যেই হওয়ার কথা। তো একটা শান্তিপূর্ণ ফ্যামিলি লাইফ, সেখান থেকে হুট করে এরকম চারিদিকে সংকট, এ সময় মানে মানসিক শক্তিটা ঠিক কীভাবে ধরে রাখতে পেরেছিলেন? যেটা বললাম যে প্রথম দিকে খুবই মানে অসহনীয় ছিল, প্রথম কয়েকদিন, প্রথম কয়েক সপ্তাহ, 1 সপ্তাহ 2 সপ্তাহ। কিন্তু এরপরে সেটাই মানে লাইফকে মানিয়ে নিতে শুরু করেছে এরপরে। এবং বিশেষ করে যখন দেখি যে পাশে একটা মিসাইল পড়ছে, এই বাসাটা ধ্বংস হয়ে গেছে, এই পাশে একটা মিসাইল পড়ে, এই বাসাটা ধ্বংস হয়ে গেছে, তখন মৃত্যু এত কাছে, তখন বাকি ব্যাপারগুলোকে আসলে খুব বেশি মানে গুরুত্বপূর্ণ মনে হয় না। তখন জীবন এবং মৃত্যু যখন কাছাকাছি চলে আসে, তখন আপনি বিশেষ করে আপনি মানে অন্যান্য দেশের যুদ্ধগুলি, আমি ফিলিস্তিনের সাথে তুলনা করতে চাই না, তাদের লাইফ অনেক অনেক বেশি কঠিন। কিন্তু তারপরে দেখবেন যে তারা মানে নিজের সন্তান মারা গেলেও তারা বলে আলহামদুলিল্লাহ, মানে যেটা হয়েছে তার উপর শুকর করছি। তো তখন আসলে যারাই যুদ্ধের মধ্য দিয়ে যায়, তাদের ওই ধরনের একটা মানসিকতা চলে আসে আসলে। আর কিছু উপায় নেই, আমরা যে বেঁচে আছি এটি অনেক বড় একটা ব্যাপার।
আপনার এরকম অভিজ্ঞতা কি কখনো হয়েছে যে আপনি এরকম কোনো ভয়ানক সংঘর্ষের মধ্যে বা গোলাগুলির মধ্যে পড়ে গিয়েছেন এবং কতকটা জীবন হাতে নিয়ে বের হয়ে আসতে হয়েছে সেখান থেকে? হ্যাঁ, আমরা শেষ ১ মাস গৃহযুদ্ধে ২০১১ সালের সেপ্টেম্বর মাস, তখন আমরা সির্ত শহরে ছিলাম, যেটা হচ্ছে গাদ্দাফির জন্মস্থান এবং মৃত্যুস্থান পরবর্তীতে। তো আমরা জানতাম না, কিন্তু গাদ্দাফি তখন সেই শহরেই ছিল এবং আমরা যেই বাসায় ছিলাম আমাদের বাসা থেকে ১ কিলোমিটার বা ১.৫ কিলোমিটার এতটুকু দূরে ছিল গাদ্দাফি। আচ্ছা। এবং তার সাথে তার অনুগত কয়েকশো মানুষ, সর্বোচ্চ ৩০০ এর বেশি না। আমরা কেউ জানতাম না তখন। এবং পুরো লিবিয়া মুক্ত হয়ে গেছিল বা বিদ্রোহীদের দখলে চলে গিয়েছিল বা বিদ্রোহীরা মুক্ত করে ফেলেছিল, আপনি যেভাবে মানে বলতে চান। শুধুমাত্র আমাদের শহরটা বাকি আছে এবং শহরটার একদিকে সমুদ্র, ৩ দিক থেকে বিদ্রোহীরা ঘিরে ফেলেছে, নিয়মিত মেশিন গান থেকে ফায়ার করছে, মিসাইল মারছে এবং উপর থেকে ন্যাটো বম্বিং করছে। এই অবস্থায় আমরা ভেতরে আটকা পড়া, আমাদের আসলে যাওয়ার কোনো উপায় ছিল না। তো এরকম অবস্থায় যেদিন গাদ্দাফি মারা যায় তার মাত্র ৩ দিন আগে বিদ্রোহীরা আমাদের একদম শহরের ভেতর ঢুকে পড়ে, আমাদের বাসার ভেতর ঢুকে পড়ে। আমাদের বাসার কাছেই গাদ্দাফির পক্ষে ২-৩ জন স্নাইপার ছিল। সকালে সেই ২-৩ জন স্নাইপার মারা গেছে আমরা বুঝতে পারছিলাম। আমরা ঘরের ভিতরে বসে আছি এবং আমরা শব্দ শুনতে পাচ্ছি এখান থেকে টাস টাস করে, এবং এই শব্দগুলো শুনলে বোঝা যায় যে এটা হচ্ছে স্নাইপারদের শট। প্রথমে কিছুক্ষণ হচ্ছিল, এরপর হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এবং আমরা বুঝতে পারছি যে ওই বিল্ডিংয়ের উপর যে স্নাইপার ছিল সে মারা গেছে বা সরে গেছে। এরকম ১টা, ২টা, ৩টা স্নাইপার যখন মারা গেছে, এর মাত্র ১ ঘন্টার মধ্যে বিদ্রোহীরা একদম আমাদের ঘরে ঢুকে গেছে। এবং ঘরে ঢোকার পর প্রথমে তারা আমাদেরকে সন্দেহ করছিল যে আমরা কোনো মার্সেনারি কিনা, কিন্তু পরে আমাদেরকে মানে চেহারা দেখলে, হাত দেখলেই তো বোঝা যায় যে আমরা জীবনে কখনো অস্ত্র ধরিনি। হ্যাঁ, এরপরে তখন তারা আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে, এখানে গোলাগুলি চলছে, আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। তো উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় একটা রাস্তা পার হতে হবে, মেইন রোড। এই রাস্তার ওই পাশ থেকে গাদ্দাফি বাহিনী সমানে ফায়ার করছে এবং রাস্তাটা পার হলে এইদিকে হচ্ছে বিদ্রোহীদের ঘাঁটি। এখন আমাদেরকে এই রাস্তাটা পার হতে হবে। আমাদেরকে বিদ্রোহীরা নিয়ে এসেছে, সমানে সারাক্ষণ এদিক থেকে ফায়ারিং হচ্ছে। এখন রাস্তাটা পার হবো, প্রথমে ওরা আমাদেরকে বললো ওয়েট করো। এরপর ওই পাশ থেকে ২ জন বের হলো, একজন মেশিন গান নিয়ে, আরেকজন পেছনে বেল্ট ধরে আছে। এবং যে মেশিন গান নিয়ে তার কানে হেভি ইয়ারফোন, কারণ শব্দ, প্রচণ্ড শব্দ। তো সে কভারিং ফায়ার দেওয়া শুরু করলো আর আমাদেরকে ইশারা দিল রাস্তা পার হও, এবং আমরা রাস্তা পার হচ্ছি। ওই দিক থেকে গুলি আসছে, এই অবস্থায় আমরা রাস্তা পার হচ্ছি এবং বিদ্রোহীরা আমাদের সাথে আছে। ইন্টারেস্টিংলি তারা এই পাশে আছে, গুলি যে পাশ থেকে আসছে তারা সেই পাশে, এবং আমাদেরকে তারা রেখেছে উল্টো পাশে, যেন আমরা মানে সেফ থাকি। এইভাবে আমরা রাস্তা পার হলাম। এবং মানে বলে না যে মৃত্যুর আগে সময় স্লো হয়ে যায়, শুধু মৃত্যুর আগে না, মৃত্যুর পরিস্থিতি পড়লে মনে স্লো হয়ে যায়। আমার মনে হচ্ছিল যে আমি দৌড়াচ্ছি মনে হয় মানে কয়েক ঘন্টা ধরে দৌড়াচ্ছি, দৌড়ানো শেষ হচ্ছে না, অথচ রাস্তা একটা। এই রাস্তা ধরে আমরা দৌড়েছি এবং শেষ পর্যন্ত দৌড়ে আমরা রাস্তা পার হলাম। এই যে গুলি আসছে এবং আমরা শব্দ শুনতে পাচ্ছি, গুলিগুলো এসে যে সামনের বিল্ডিংয়ে হিট করছে, কারেন্টের পিলারে হিট করছে, আমরা দেখতে পাচ্ছি, শব্দ শুনছি। এই অবস্থায় আমরা রাস্তা পার হয়েছি। এটা একটা ঘটনা। এরকম ঘটনা একাধিকবার আমরা এরকম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, এরকম একাধিকবার ঘটেছে। গৃহযুদ্ধে বা যদি আমি বিদ্রোহ বলি ব্যাপারটাকে, এটা তো আসলে স্বৈর শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ছিল একরকম, এবং স্বৈর শাসকের বিরুদ্ধে যে কোনো বিদ্রোহে তো সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকে। তো লিবিয়ার গৃহযুদ্ধটাও কি এরকম ছিল যে সাধারণ জনগণ ব্যাপকভাবে অস্ত্র হাতে গাদ্দাফির বিরুদ্ধে নেমে এসেছিল? না, লিবিয়ার ব্যাপারটা অনেকটা ভিন্ন। আমি যদি বাংলাদেশের যে ২৪শে গণ অভ্যুত্থান হয়েছে, সেটা যেরকম ট্রুলি একটা গণ অভ্যুত্থান, বিউটিফুল একটা গণ অভ্যুত্থান, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে, মায়েরা নেমে এসেছে, কেউ কাউকে চেনে না, পানি নিয়ে খাবার নিয়ে রাস্তায় নেমে এসেছে, এরকম চমৎকার গণ অভ্যুত্থান আমার মনে হয় খুবই বিরল। আরব বসন্ত যতগুলো দেশে ঘটেছে, এর মধ্যে কিছু কিছু দেশে প্রথম দিকে এই ধরনের ঘটনা ঘটেছে। মিশরে আমরা দেখেছি বিপুল সংখ্যক সাধারণ মানুষ তাহরির স্কোয়ারে জড়ো হয়েছে। তিউনিসিয়ায় অনেকে নেমেছিল। ইয়েমেনে আমরা দেখেছি প্রথম দিকে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমেছে। ইভেন সিরিয়াতেও মানে গৃহযুদ্ধে রূপ নেওয়ার আগে প্রথম দিকে অনেকগুলো শহরে বিপুল সংখ্যক সাধারণ মানুষ আপনি দেখবেন যে রাস্তায় বিভিন্ন স্কোয়ারে জড়ো হয়েছে। লিবিয়াতে আপনি একটা ছবি দেখাতে পারবেন না যুদ্ধের আগে, মানে প্রথম ফেজে, যেখানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ জড়ো হয়েছে। লিবিয়াতে সেটা ঘটেনি। লিবিয়াতে একেবারে প্রথম দিন থেকেই সশস্ত্র, এটা বিদ্রোহ, এটা মানে গণ অভ্যুত্থান না, এটা হচ্ছে সশস্ত্র বিদ্রোহ। এবং প্রথমেই মানুষ অস্ত্র হাতে নিয়ে নিয়েছে এবং সাধারণ মানুষ নামারই সুযোগ পায়নি। এটা হচ্ছে বিদ্রোহী সশস্ত্র গ্রুপগুলোর সাথে গাদ্দাফির সশস্ত্র গ্রুপগুলোর গৃহযুদ্ধ, এবং এর মধ্যে বিদেশিদের একেবারে প্রথম দিন দ্বিতীয় দিন থেকে বিদেশিদের ফান্ডিং, অস্ত্র পাঠানো
সুতরাং এটাকে আসলে মানে সেই অর্থে গণ গণ অভ্যুত্থান বলা যায় না, এটা হচ্ছে বিদ্রোহ। তাহলে বাংলাদেশের 24-এর বিপ্লবের সাথে লিবিয়ার এই বিদ্রোহের পার্থক্যটা এখানে যে আকাশ পাতাল পার্থক্য। আচ্ছা, তো জনগণের অংশগ্রহণটাই আসলে সেখানে ছিল না। হ্যাঁ। সেক্ষেত্রে না, জনগণের অংশগ্রহণ ছিল, পরবর্তীতে অনেক মানুষ সমর্থন করেছে, কিন্তু যেহেতু প্রথম দিকে মানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ জড়ো হয়নি, সে তো এটা বোঝা আসলে কঠিন যে মানুষ প্রথম থেকে মানুষকে আসলে গাদ্দাফির পতন চাচ্ছিল নাকি সশস্ত্র বিদ্রোহ শুরু হয়ে যাওয়ার পরে এরপরে যখন দেখছে যে বিদ্রোহীরা জিতে যাচ্ছে তখন তারা, বিশেষ করে যেমন ত্রিপলি বিশাল একটা রাজধানী, এবং এবং সেখানে লিবিয়ার প্রায় 30% জনগণ ত্রিপলিতে বসবাস করে। ত্রিপলিতে প্রথম দিকে দুই একটা ছোট মিছিল হয়েছে, অল্প কিছু মানুষ, কিন্তু যখন গাদ্দাফির পতন ঘটে গেল এরপর আমরা দেখলাম বিপুল সংখ্যক সাধারণ মানুষ এসে সেটাকে সেলিব্রেট করলো। এখন এটাকে আসলে তারা কি আসলে শুরুর দিক থেকে গাদ্দাফির পতন চেয়েছিল নাকি গাদ্দাফির পতন ঘটে যাওয়ার পর এখন সেটা সমর্থন করছে, এটা আসলে বোঝা পরিষ্কার না। তো যেটাই বললাম যে অন্যান্য আরব রাষ্ট্রেও সাধারণ জনগণ প্রথমে বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে ক্ষমতাসীনের প্রতি অনাস্থা প্রকাশ করেছে, যেটা লিবিয়াতে আসলে ঘটেনি বা সে ধরনের ঘটনার সে ধরনের সুযোগ তৈরি হয়নি। প্রথম দিকেই সেটা সশস্ত্র বিদ্রোহে একেবারে প্রথম দিন, দ্বিতীয় দিন, প্রথম দিন অল্প কিছু মানুষ মিছিল করেছে, সেখানে গুলি চলেছে। দ্বিতীয় দিন বা তৃতীয় দিন তারা সেনাবাহিনীর ব্যারাকে ঢুকে গেছে এবং অস্ত্রাগার লুট করে রাস্তায় ট্যাঙ্ক নামিয়ে দিয়েছে, সেনাবাহিনীদেরকে সদস্যদেরকে ধরে আগুনে পড়িয়ে দিয়েছে। মানে প্রথম দিন থেকেই সেটা মানে ভায়োলেন্ট গৃহযুদ্ধে পরিণত হয়েছে। গাদ্দাফির পতন তো শুধু পতন ছিল না, তার মৃত্যুও হয়েছিল একই সাথে সেই তার পতনের দিনই। তো বাংলাদেশে যেটা হয়েছিল যে 5 অগাস্টে যখন হাসিনা পালিয়ে যাওয়ার খবর আমরা পেলাম, আমার মনে আছে রাস্তায় হেঁটে যাচ্ছি মিছিলের সাথে, এবং সকাল থেকে আসলে কিছু খাওয়া হয়নি, সকালে বাসা থেকে বের হয়েছিলাম, তখন মানুষজন মিষ্টি খুঁজে বেড়াচ্ছে হন্য হয়ে, ঠিক আছে, এবং কোথাও মিষ্টি পাওয়া যাচ্ছে না। তো লিবিয়াতে গাদ্দাফির পতনের পরে সাধারণ মানুষের, একেবারে যারা সাধারণ মানুষ, যেহেতু আপনি বাংলাদেশি কমিউনিটির সাথে মিশেছেন, অন্যান্যদেরকেও দেখেছেন, তো তাদের প্রতিক্রিয়াটাও কি এরকম মানে উৎসব মুখর বা আনন্দে উদ্বেল হয়ে যাওয়ার মতো ছিল? দুই ধরনের। আমি যখন বললাম যে বিদ্রোহীরা আমাদেরকে উদ্ধার করে নিয়ে গিয়েছিল, তো আমরা যখন গাদ্দাফির মৃত্যুর সংবাদটা আসে তখন আমরা বিদ্রোহীদের ক্যাম্পে, এবং তারা হচ্ছে মিসরাতা শহরের বিদ্রোহী, তারাই প্রধানত যুদ্ধটার নেতৃত্ব দিয়েছে। তো সেইখানে অনেকে ছিল জেনুইন, মানে যারা, গাদ্দাফি তো বেসিক্যালি স্বৈরশাসক ছিল, এবং স্বৈরশাসক থাকতে হলে তাকে অনেক মানুষকে হত্যা করতে হয়, অনেক মানুষের উপর নির্যাতন চালাতে হয়। তো অনেকে ছিল যাদের আত্মীয় স্বজনদেরকে গাদ্দাফি 80-র দশকে তাদের পূর্বপুরুষকে, বাবা চাচাকে গাদ্দাফি হত্যা করেছে বা এ ধরনের ঘটনা ঘটেছে। তো তাদের তো জেনুইন ক্ষোভ গাদ্দাফির উপর ছিল, এবং 8 মাস ধরে যে যুদ্ধ চলেছে সেই যুদ্ধে কেউ হয়তো এমনিই যুদ্ধে যোগ দিয়েছে, দেওয়ার পর তার ভাই মারা গেছে, তার বাবা মারা গেছে, সুতরাং তাদের প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়েছে গাদ্দাফির উপর। সুতরাং আমরা যে দৃশ্যটা দেখেছি চোখের সামনে, প্রথমে গাদ্দাফির মৃত্যুর যখন নিউজ আসলো তখনও পর্যন্ত কোনো মিডিয়াতে সেই নিউজ যায়নি, আল জাজিরাতেও যায়নি, তখন আমরা মানে সরাসরি ফ্রন্টলাইন থেকে আমরা নিউজ পেয়েছি যে গাদ্দাফিকে ধরে ফেলা হয়েছে। তখন যেই উল্লাস আমি বিদ্রোহীদের মধ্যে দেখেছি, মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না, সেটা জেনুইন। কারণ তারা যুদ্ধ করছে, তাদের সবার ভাই মারা গেছে বা বন্ধু মারা গেছে যুদ্ধে, সুতরাং তাদের তো সেই ক্ষোভটা থাকবেই। তারা অনেকে সরাসরি সেজদায় লুটিয়ে পড়েছে আনন্দে। কিন্তু আবার যখন আমি যুদ্ধের পর মানে শহরে ফিরে আসলাম, আমি ছিলাম সির্ত শহরে, যেটা বললাম, যেটা হচ্ছে গাদ্দাফির জন্মস্থান, এবং সেখানে মোটামুটি কমপক্ষে 80% মানুষ গাদ্দাফির একেবারে ডাইহার্ড ফ্যান। তারা লিটারালি প্রত্যেকে কাঁদছে গাদ্দাফির জন্য। তো এই ধরনের সিলেট কি তাহলে লিবিয়ার গোপালগঞ্জ? এভাবে বলা কঠিন। হ্যাঁ, আপনি বলতে পারেন, কিছু বলতে পারেন, কিন্তু শুধু সির্ত না, অনেক শহরে, সাউথের অনেকগুলো শহর গাদ্দাফির সমর্থক, এবং ত্রিপলির মানুষ ওভারঅল আমি বলবো যে নিউট্রাল ছিল। গাদ্দাফি থাকলেও তাদের খুব বেশি কিছু যায় আসে না, গাদ্দাফি না থাকলেও তাদের খুব বেশি কিছু যায় আসে না, তারা চায় তাদের লাইফটা ঠিকভাবে চলুক। তো লিবিয়াতে ব্যাপারটা ছিল যেরকম, শহর এক একটা শহরের এক এক রকম চিত্র। অনেকে লিবিয়াকে ট্রাইব হিসেবে চিন্তা করে, কিন্তু আমি যা দেখেছি লিবিয়াতে ট্রাইবের চেয়েও বরং শহরগুলোর মানে শহর ভিত্তিক বিভাজন অনেক বেশি। এই শহরে গাদ্দাফির সিকিউরিটি ফোর্স তারা গুলি চালিয়েছে, এই শহরে অনেকগুলো মানুষ মারা গেছে প্রথম দিকে বিদ্রোহ করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে, সুতরাং এই শহরের সেন্টিমেন্ট পুরোপুরি গাদ্দাফির বিপক্ষে চলে গেছে। এরকম অন্য একটা শহর, সেখানে হয়তো সেইভাবে বিদ্রোহ শুরু হয়নি, সেখানে তারা গাদ্দাফির পক্ষে রয়ে গেছে। তো এরকম চিত্রটা মিক্সড। আমি বলবো যে 2011 সালে যখন গৃহযুদ্ধ চলেছে তখন মোটামুটি হয়তো 50% মানুষ গাদ্দাফির পক্ষে ছিল, 50% মানুষ বিপক্ষে ছিল, এরকম একটা চিত্র হয়তো বা। ওভারঅল এটা যে বিপুল সংখ্যক মানুষ, যেটা অনেক দেশের ক্ষেত্রে ঘটেছে বা বাংলাদেশে যেটা ঘটেছে, লিবিয়ার ক্ষেত্রে সেটা সত্য ছিল না। আপনাকে যদি আপনার ব্যক্তিগত অভিমত জানতে চাই যে লিবিয়াতে কি আপনার আগেই ভালো ছিলেন, আপনি কি বলবেন? এর উত্তরটা হবে, আমি যদি বাংলাদেশিদের কথা চিন্তা করি, প্রবাসী বাংলাদেশি,
তাহলে প্রবাসী বাংলাদেশিরা পার্সোনালি আমি হয়তো মানে এই মুহূর্তে ভালো আছি। আমি যদি আমার নিজস্ব কাজকর্ম, স্যালারি এসব কথা চিন্তা করি, পার্সোনালি আমি হয়তো ভালো আছি। লাইফস্টাইল ভালো হয়েছে। সবার ক্ষেত্রে না, আমি সেটাই আচ্ছা। বলছি। পার্সোনালি আমি কিন্তু আমার একার দিয়ে তো মানে আমি বিচার করব না। আমি যদি বলি ওভারঅল প্রবাসী বাংলাদেশিদের কথা বলি, তাহলে প্রবাসী বাংলাদেশিরা গাদ্দাফির আমলে অবশ্যই হাজার গুণ ভালো ছিল। আমি শুধু একটা ঘটনা বলি যে গাদ্দাফির আমলে কোনো বাংলাদেশি অপঘাতে মারা গেছে বা কাউকে হত্যা করা হয়েছে, প্রচুর বাংলাদেশি মারা গেছে সেখানে অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, কাজ করতে গিয়ে দুর্ঘটনা, বয়সজনিত কারণ, এরকম কারণে অনেক বাংলাদেশি মারা গেছে। কিন্তু কাউকে মেরে ফেলা হয়েছে খুবই রেয়ার, আমি মনে করতে পারি না একটা বা দুটো ইনসিডেন্ট হয়তো এরকম আছে। আর এখন প্রায় প্রতি সপ্তাহে লিবিয়া থেকে বাংলাদেশে লাশ আসে এবং তার চেয়েও বেশি লাশ সমুদ্রের তলে হারিয়ে যায়, যাদেরকে কিডন্যাপিংয়ের শিকার হয় এবং নির্যাতন করে তাদেরকে মেরে ফেলা হয় যখন তারা টাকা দিতে পারে না, এরকম অবস্থা লিবিয়াতে এখন। সুতরাং অবশ্যই বাংলাদেশিরা গাদ্দাফির আমলে ভালো ছিল, কিন্তু লিবিয়ানদের ক্ষেত্রে সবার জন্য এই চিত্রটা এরকম না। লিবিয়ানদের জন্য একটা অংশ গাদ্দাফির আমলে ভালো ছিল, সাধারণ মানুষ যারা কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিজমের সাথে জড়িত নাই, তাদের জন্য গাদ্দাফি ভালো ছিল। হয়তো গাদ্দাফির আমলে আসলে খুব বেশি যেটা আমরা মিডিয়াতে দেখতে পাই যে গাদ্দাফির আমলে এই ছিল, ওই সুযোগ সুবিধা ছিল, বিদ্যুৎ ফ্রি ছিল, গ্যাস ফ্রি ছিল, এগুলো অনেকটা এক্সাজারেটেড, অনেক ক্ষেত্রে কিছুটা সত্য, কিন্তু এটা আসলে মানে গাদ্দাফির স্পেশাল কিছু না। এটা আপনি গালফের প্রতিটা রাষ্ট্রে এই ধরনের সুযোগ সুবিধা পাবেন, যা তেল সমৃদ্ধ দেশগুলো, মানে তাদের তেলের টাকা আসছে, তারা সেটা কী করবে? সব তো আর নিজের ফ্যামিলির জন্য ব্যয় করবে না, তারা তো জনগণকে সেই সুযোগ সুবিধাটা দিবেই। তো এটা গাদ্দাফির স্পেশাল কিছু না, এটা বরং গাদ্দাফি তার দেশের জন্য কম ব্যয় করেছে। সুতরাং আমি বলবো যে লিবিয়াতে গাদ্দাফির আমার লাইফ স্ট্যান্ডার্ড খুব বেশি উন্নত ছিল না, কিন্তু শান্তি ছিল, মানুষ নিরাপদে চলাফেরা করতে পারতো। সেজন্য লিবিয়ানদের একটা বড় অংশ গাদ্দাফির আমলে শান্তিপূর্ণ জীবনযাপন করতো। কিন্তু যারা পলিটিক্যাল অ্যাক্টিভিজম করতো অথবা গাদ্দাফির বিরুদ্ধে কিছু বলতো, তাদের জন্য লাইফ হেল ছিল। এবং গাদ্দাফি 80-র দশকে অনেক মানুষকে হত্যা করেছে যারা তার বিরোধিতা করেছে, এবং এই বিরোধিতার মধ্যে অবশ্য মানে সমস্যা আছে। যারা বিরোধিতা করেছে তারা সবাই যে মানে নিজেদের উদ্যোগে করেছে এরকম না, এখানে সিআইএর ফান্ডিং ছিল, MI6-এর ফান্ডিং ছিল, এবং ইন্টারেস্টিংলি MI6 গাদ্দাফিকে সরানোর জন্য ইসলামপন্থীদেরকে নিয়োগ করেছিল, ইসলামপন্থীদেরকে ফান্ডিং করেছিল, এরকম ব্যাপারও আছে। তো সুতরাং দুই পক্ষের দোষী আছে এবং সেগুলোকে গাদ্দাফি ব্রুটালি দমন করেছে। তো সেজন্য যাদের আত্মীয় স্বজনদেরকে আসলে গাদ্দাফি হত্যা করেছে তারা তো আসলে আগে ভালো ছিল না, তারা এখন ভালো আছে। তো সেজন্য আমি লিবিয়ানদেরকে অনেক সময় জিজ্ঞেস করি, মানে নিয়মিত জিজ্ঞেস করি লিবিয়ানদেরকে দেখা হলেই, আগে ভালো ছিল না এখন ভালো ছিল, এবং উত্তরটা মিক্সড। সাধারণ মানুষ তারা বলেন না আগে ভালো ছিলাম, এবং যাদের ফ্যামিলির কেউ একজন আগে মারা গেছিলো বা নির্বাসনে গেছিলো এরকম, তারা বলেন না আগে দেশ যতই শান্তিপূর্ণ থাকুক কিন্তু গাদ্দাফি স্বৈরাচার ছিল, সুতরাং আমরা আগে ভালো ছিলাম না। বাংলাদেশেও কি আমরা কতটা একই পরিস্থিতি দেখতে পাচ্ছি বলে আপনার মনে হয়? যারা হচ্ছে পলিটিক্যাল অ্যাক্টিভিজম করতো বা রাজনৈতিক জীবন যাদের ছিল, যারা গুম খুনের শিকার হয়েছে বা যাদের পরিবারের কাউকে হারিয়েছে হাসিনার শাসনামলে, তারা তো অবশ্যই অনেক এখন আগের চেয়ে নিরাপদে জীবনযাপন করতে পারছেন। কিন্তু এই যে লিবিয়া আপনি যেটা বললেন যে অনেকটা অরাজকতা, অনেকটা মবক্রেসির উত্থান ঘটেছে, বাংলাদেশেও তো কতটা এমন আমরা দেখতে পাচ্ছি। তো আপনার কি মনে হয় বাংলাদেশেও কি মানুষ কিছুদিন পরে বলতে শুরু করতে পারে যে আমরা আগে ভালো ছিলাম? আমার মতে বাংলাদেশে এত তাড়াতাড়ি হবে না এটা। বাংলাদেশে যেই পরিমাণ জুলুম হয়েছে অকল্পনীয়, যেই পরিমাণ মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এবং কেউ কিছু বলতে পারছে না, একটা ভয়ের সংস্কৃতি ছিল। এটাকে মানে কিছু মানুষ তো বলবেই, এটা তো আমরা যেটা বললেন যে 5 আগস্টের পরপরই শুরু হয়েছে ABC, আগেই ভালো ছিলাম। হ্যাঁ, তো এটা তো মানে সুবিধাভোগীরা এটা বলবেই, যারা আগে সুবিধা পেত। কিন্তু বাংলাদেশের জন্য এটা কঠিন। একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি আসলে খারাপ। সেজন্য যাদের অর্থনীতি অনেক স্ট্রং তারা স্বৈরশাসন দিয়েও আসলে জনগণকে অনেক সুযোগ সুবিধা দিয়ে শান্তিতে রাখতে পারে, যেটা বাংলাদেশে সম্ভব না। তো সেই কারণে বাংলাদেশে হাসিনার যেই দুঃশাসন ছিল সেটা বর্তমানে মানে মানুষ তো সেই পরিস্থিতিতে এখন তো ফেরত যায়নি, এবং আগামী আমার মতো অনেক বছর লেগে যাবে, বা এক্স্যাক্টলি ওই পরিস্থিতিতে আমরা আর যাবো কিনা আমার সন্দেহ আছে। সেরকম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেই একই লেভেলের ফ্যাসিবাদ যেটাকে আমরা বলছি, সারাক্ষণ একটা ভয়ের মধ্যে থাকতে হবে, এবং সেই একই চেতনা সাবস্ক্রাইব না করলেই যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে, গুম হয়ে যেতে পারে, এরকম সংস্কৃতি চালু না হওয়া পর্যন্ত বা কোনো কারণে অর্থনীতি পুরোপুরি কলাপস না করা পর্যন্ত আমার মনে হয় না যে আমরা মানে বাংলাদেশে সেরকম দেখবো যে আগেই ভালো ছিলাম। কিছু মানুষ সবসময় বলবে, তাতে কিছু যায় আসে না, কিন্তু বিপুল সংখ্যক মানুষ আমার মনে হয় না সহজে সেটা বলার সুযোগ পাবে, এটা আমার মনে হয় না। লিবিয়ার ব্যাপারে আপনি যেমনটা বললেন যে গাদ্দাফির বিরুদ্ধে যে বিদ্রোহ বা বিপ্লব, তাতে বিদেশিরা ইসলামিস্টদের ব্যবহার করেছে কম বেশি। না এখন এটা হ্যাঁ, এটা অনেক আগের থেকে,
80-র দশক থেকেই MI6 ইসলামপন্থীদেরকে ফান্ডিং করেছে, এটা মানে প্রুভেন। পরবর্তীতেও 2011 সালের গৃহযুদ্ধ আসলে হ্যাঁ ইসলামপন্থীদেরকে সাহায্য করেছে। কিছু অর্গানিকও ছিল, কিছু হ্যাঁ কিছু ফান্ডিংও অর্গানিক ছিল। ছিল, অবশ্যই কিছু অর্গানিক ছিল, এবং অনেক দেশ আমেরিকা, ব্রিটেন, কাতার সরাসরি, এবং আরব আমিরাত অন্য পক্ষকে প্রচুর বিদেশি ফান্ডিং ছিল এবং বিদেশি অস্ত্রশস্ত্র সেখানে ঢুকেছে। তো এই প্রতিটা বিপ্লবেই ধর্মীয় এলিমেন্টের যে একটা উপস্থিতি দেখা যায়, বাংলাদেশের বিপ্লবে আমরা দেখেছি, এবং অনেকে মনে করেন যে বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে ধর্মীয় মৌলবাদের এক ধরনের উত্থান আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাকি রাজনৈতিক দলগুলো নাকি মৌলবাদীদের অনেক বেশি প্রশ্রয় দিচ্ছে, এবং এর কিছু কিছু স্ন্যাপশট হয়তো আমরা মাঝে মধ্যে দেখতেও পাচ্ছি। ধরেন যে প্রথম আলো বা ডেইলি স্টারের কার্যালয়ে যে হামলা করা হলো, দুঃখজনক হলেও সত্যি আমরা দেখেছি অনেক লেবাসধারী মানুষ সেখানে অংশ নিয়েছিলেন। তো এই ধর্মীয় মৌলবাদের উত্থানটা প্রতিটা বিপ্লবের পরে, প্রতিটা অভ্যুত্থানের পরে ঘটার পেছনে প্রভাবক হিসেবে কি কাজ করতে পারে বলে আপনার ধারণা? না, এক্ষেত্রে লিবিয়ার সাথে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে লিবিয়াতে একেবারে প্রথম থেকেই বিদেশিরা বিভিন্ন দলকে ফান্ডিং করেছে, ইসলামপন্থীদেরকে অনেকে ফান্ডিং করেছে, অস্ত্রশস্ত্র তুলে দিয়েছে তাদের হাতে। বাংলাদেশে তো এটা ঘটেনি। বাংলাদেশে ইসলামপন্থীরা তাদের জেনুইন ক্ষোভ নিয়ে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কোনো রকম বিদেশি ফান্ডিং, বিদেশি সাহায্য ছাড়াই। এটা জেনুইন একটা ব্যাপার। এখন মানে অনেকে যে বলছে মৌলবাদের উত্থান ঘটছে, মৌলবাদ শব্দটাই তো একটা বিতর্কিত, মানে বাংলাদেশে তো দাড়ি টুপি দেখলেই তাকে মৌলবাদী বলা হয়, জঙ্গি বলা হয়। সুতরাং সেই বিতর্কে আমি না ঢুকি। অবশ্যই মানে ইসলামপন্থীরা দীর্ঘদিন ধরে নির্যাতিত ছিল, মানুষ দাড়ি রাখতে পারতো না, অনেকে ভয় পেত, দাড়ি টুপি রাখলে তাকে জঙ্গি হিসেবে ট্যাগ দেওয়া হতো। তো 5 আগস্টের পরে সেই সমস্যাগুলো অনেকটা চলে গেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সামনে আসার সুযোগ পাচ্ছে। এর মধ্যে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে কিছু দুর্ঘটনা ঘটছে। এখন পর্যন্ত আমার কাছে মনে হয় না, বিশেষ করে আমরা যেটা আশঙ্কা করছিলাম, অনেকে তো আশঙ্কা করছিল যে যেটা আওয়ামী লীগের নিজেরও ভয় ছিল যে আওয়ামী লীগ থাকলে একদিন এতজনকে মেরে ফেলা হবে, এরকম বাস্তবে তো কিছুই ঘটেনি। সুতরাং আমি বলবো যে বাংলাদেশিরা আসলে তুলনামূলকভাবে একটা বিপ্লবের পর বা গণ অভ্যুত্থানের পর যেরকম ভায়োলেন্স ঘটার সম্ভাবনা থাকে, বাংলাদেশিরা সেই তুলনায় অনেক বেশি সংযমের পরিচয় দিয়েছে। এটা একটা পজিটিভ ব্যাপার, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এখন যেটা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের নিয়ন্ত্রণ না থাকার কারণে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন দিকে বিভিন্ন অঘটন ঘটাচ্ছে, যেটা আসলে মানে আপনি যেটা বললেন যে প্রথম আলো ভাঙ্গা বা এই ধরনের ঘটনার সময় আমরা কাউকে দেখতে পাচ্ছি, কিন্তু এক্ষেত্রে আমি এককভাবে ইসলামপন্থীদের দোষ দিতে রাজি না। আমরা দেখছি যে অনেক পলিটিক্যাল নেতাও এমন অনেক স্ট্যাটাস দিয়েছে যেটার কারণে আসলে এই ভাঙচুরের ঘটনা অনেকে উদ্বুদ্ধ হয়ে থাকতে পারে যারা ইসলামিস্ট না। তো এদেরও দায় আছে, আমরা এককভাবে আমরা ইসলামপন্থীদেরকে দায় দিতে পারি না এখানে। আমি বলবো এটা সমস্যাটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা। এটাকে ট্যাকল করা গেলে এবং ইসলামপন্থীদেরকে আরও বেশি অ্যাকোমোডেট করা গেলে আমার মনে হয় বাংলাদেশে সেরকম লিবিয়ার মতো, সিরিয়ার মতো ঘটনা ঘটার সম্ভাবনা কম। কিছু থাকবে সবসময়, তাদেরকে মানে নিয়ন্ত্রণে রাখা যাবে। ওটা খুব বেশি বড় সমস্যা হওয়ার সম্ভাবনা, যদি ক্ষমতাসীনদের সততা থাকে, ইচ্ছা থাকে, যদি মানে ক্ষমতাসীনদের একটা অংশ বা ডিপ স্টেট তাদেরকে গুটি হিসেবে মানে ব্যবহার করার চেষ্টা না করে। অনেক ক্ষেত্রে যে অনেক জায়গায় যে ঘটে অনেক অঘটন ইসলামপন্থীদের দ্বারা বা সোকল্ড মৌলবাদীদের দ্বারা, এগুলো তো অনেকটা আমরা দেখতে পাই যে ঘটতে দেওয়া হচ্ছে, সেখান থেকে পুলিশকে সরিয়ে নেওয়া হচ্ছে, বা সেখানে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না যতটুকু করা দরকার। তো এই ধরনের ব্যাপারগুলি যদি না ঘটে, যদি সরকার যদি সতর্ক থাকে, তাহলে অনেকগুলো সমস্যা এমনিতেই মানে কমে যাওয়ার কথা। বাংলাদেশে মডারেট ইসলামপন্থীদের যে একটা গ্রেটার অ্যালায়েন্স তৈরি হচ্ছে সামনের ইলেকশনকে কেন্দ্র করে, এবং খুব সম্ভবত মধ্যপন্থী বলে পরিচিত এনসিপিও সেই জোটে যাচ্ছে। তো আপনার কি মনে হয় অদূর ভবিষ্যতে বাংলাদেশে ইসলামপন্থার বড়সড় কোনো উত্থান ঘটবে, এবং তাতে কি ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের কোনো রকম সম্ভাবনা বা কোনো রকম বিপদের ঝুঁকি কি আদৌ আছে? বাংলাদেশে তো ইসলামপন্থীদের একটা বড় জাগরণ ঘটে গেছে, যেটা অনেকে হয়তো মানে আমরা দেখেও না দেখার ভান করছিলাম বা আমরা মানতে চাই না এরকম, কিন্তু এটা তো মানে বাস্তব যে বাংলাদেশে আরও কয়েক বছর আগে, 10-15 বছর আগে যেরকম ইসলামপন্থীরা খুব বেশি ডমিনেন্ট ছিল না, এখন তো সেরকম না। এখন আপনি দেখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো জায়গায় সেখানে মাহফিল হচ্ছে এবং বিপুল সংখ্যক স্টুডেন্ট সেখানে যোগ দিচ্ছে। কে ভাবতে পারছিল এটা? তো সেজন্য বাংলাদেশের জনগণের মধ্যে এটা পুরো বিশ্বেই ঘটেছে। সেটা 9/11-এর পরবর্তী বাস্তবতার কারণে ইসলামের উপর অতিরিক্ত মানে অপারেশনের প্রতিক্রিয়া হিসেবে হোক, বা মানুষের সচেতনতার কারণে হোক, যে কোনো সবগুলো কারণের সমন্বিত প্রভাবেই সম্ভবত। এবং বাংলাদেশেও হাসিনার আমলে যে ইসলামপন্থীদের উপর অপারেশন হয়েছে, ইসলামকেই দমন করার চেষ্টা করা হয়েছে, সেটার প্রতিক্রিয়াতেও ইসলামপন্থার একটা পুনর্জাগরণ ঘটেছে। এবং এটাকে আমাদের মেনে নিতে হবে, স্বীকার করতে হবে, মেনে নিতে হবে,
এবং আমাদের চেষ্টা করতে হবে এটাকে সুযোগ দেওয়ার। ইসলামপন্থা তো খারাপ কিছু না, কিছু অংশ যদি এখানে এক্সট্রিম পর্যায়ে চলে যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজের হাতে নিয়ন্ত্রণ নিতে চায়, সেটা সমস্যাজনক। কিন্তু এমনিতে ইসলামপন্থা আরও জনপ্রিয় হোক, সমস্যা তো নেই। তো এনসিপি এই জোটে যাচ্ছে, জানি না সেটা তাদের পলিটিক্যাল ডিসিশন। আমরা 5 আগস্টের পরপর আমরা যেটা দেখছিলাম যে আমরা আশা করছিলাম যে, বা মনে হচ্ছিল এনসিপি নিজেই একটা বড় শক্তি। সে সময় বিভিন্ন জরিপে মনে হচ্ছিল যে সেই মুহূর্তে নির্বাচন হলে, তখন তো এনসিপি ছিল না, কিন্তু ছাত্রদের দল যেটাকে বলা হতো, অনেক আশা ছিল মানুষের মধ্যে। অনেকে আশা করছিল যে নির্বাচন হলে তারাই জয়লাভ করবে, সরকার গঠন করবে। কিন্তু পরবর্তীতে তারা সেই অবস্থান ধরে রাখতে পারেনি বিভিন্ন কারণে, তাদের পলিসিগত দূরদর্শিতার অভাবের কারণেই হোক। বর্তমানে তারা যেই অবস্থায় এসেছে, আমরা বিভিন্ন পোলে দেখতে পাই, আপনি যদি পোলগুলোকে মানে একেবারে উড়িয়ে না দেন, তাদের সমর্থন দেখা যাচ্ছে 4-5%-এর মতো। তো এই অবস্থায় আসলে তাদের সম্ভবত কোনো একটা জোটে না গিয়ে তাদের জন্য আসলে টিকে থাকাটা কঠিন। তো সেই ক্ষেত্রে তারা যদি জামাতের সাথে যায়, আমার মনে হয় এটা খুব একটা খারাপ ডিসিশন না তাদের জন্য। বিশেষ করে তারা যদি এই মানে সম্মিলিত ইসলামপন্থী বা একটা গ্রেটার জোট যদি শক্তিশালী একটা বিরোধী দল গঠন করতে পারে, এটা বাংলাদেশের জন্য খুবই পজিটিভ হবে। যদি এরা ক্ষমতায় চলে যায়, হ্যাঁ, যদি ক্ষমতায় চলে যেতে পারে, যদি ক্ষমতায় চলে যায়, তাহলে আসলে তাদের, আমি দেশের কথা বলছি না, সেটা অন্য আলোচনা, কিন্তু এই দলগুলোর নিজেদের জন্যই ভালো হবে কিনা আমার সন্দেহ আছে। কারণ একটা নতুন দলের আসলে এত দ্রুত ক্ষমতায় যাওয়া উচিত না, মানে ধীরে ধীরে রাজনীতি করে এরপরে ক্ষমতায় যাওয়া উচিত। সুতরাং তারা যদি এত দ্রুত মানে দল গঠনের 1 বছরের মাথায় ক্ষমতায় চলে যায়, এটা আমার মনে হয় দল হিসেবে তাদের জন্য ভালো নাও হতে পারে। কিন্তু যদি বিরোধী দলে যায়, প্রধান বিরোধী দল, এবং খুবই মানে কন্টেস্টের মধ্য দিয়ে একেবারে কাছাকাছি ভোট পেয়ে যদি তারা বিরোধী দল গঠন করতে পারে, সেটা আমার মনে হয় তাদের নিজেদের জন্য এবং দেশের জন্য খুবই পজিটিভ একটা ব্যাপার হবে। একদিকে যে ইসলাম পন্থার উত্থান, তাদের সাথে মধ্যপন্থী এনসিপির এক ধরনের অ্যালায়েন্স, আরেকদিকে আওয়ামী লীগে ফেলে যাওয়া ভ্যাকুয়ামটা, সেখানে বিএনপি এবং বামপন্থী দলগুলোর আরেক ধরনের অলিখিত সমঝোতা। তো এর মাঝে এই ইলেকশনটা হয়ে গেলে কি আওয়ামী লীগের আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে বলে আপনার মনে হয়? আমার মনে হয়, আমি জানি না এইভাবে সরাসরি উত্তর দেওয়া উচিত কিনা, কিন্তু যদি আমার মনে হয় যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে হয়তো আওয়ামী লীগের অনেক নেতা, অনেক কর্মী অনেক স্পেস পাবে, তারা নতুন করে শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু স্পেস পাবে কেন? বিভিন্ন অর্থনৈতিক কারণে হতে পারে, রাজনৈতিক কারণে হতে পারে, অন্যান্য দলের বিরুদ্ধের রাজনীতি হিসেবে। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের পুনরায় উঠে আসা কঠিন হবে। কিন্তু যদি বিপরীত দিক থেকে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, তখন আমার মনে হয় আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে এবং তার সাথে বামপন্থী রাজনৈতিক দলগুলোর পুনরুত্থানের একটা সুযোগ তৈরি হবে, যদি বিএনপি তাদেরকে সেই সুযোগটা দেয়, এবং সম্ভবত তারা দিবে তাদের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের, আমরা যেরকম আশা করছিলাম হয়তো আওয়ামী লীগ চিরতরে হারিয়ে যাবে, অথবা অন্তত 15-20 বছরের জন্য, সেটা হয়তো তত বছর লাগবে না, হয়তো বা তার আগেই তারা হয়তো বা আবার একটা সুযোগ পাবে চলে আসার জন্য। আপনার লেখালেখির ব্যাপারে একটু আসি। আপনার প্রথম বইটা ছিল স্পাই স্টোরিজ, এরপরে আপনি আল আকসা ফ্লাড নিয়ে লিখেছেন, মাঝখানে সিরিয়া নিয়ে হ্যাঁ লিখেছিলাম। সিরিয়ান গল্পগুলো, সিরিয়ান নামে একটা বই আপনার ছিল। আচ্ছা, আসলে আপনার, যদি আমি স্পেসিফিক 2টা বইয়ের কথাই বলি, স্পাই স্টোরিজ যেখানে আপনি বিভিন্ন রকম এসপিওনাজের কাহিনী নিয়ে এসেছেন, তো আপনার কি মনে হয় যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এটা এই এসপিওনাজের জন্য একটা উর্বর চারণভূমি কি হতে পারে আদৌ, বা বাংলাদেশে আসলে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো কীরকম অ্যাক্টিভ রোল প্লে করছে বলে আপনার মনে হচ্ছে? বাংলাদেশ ভারতীয় গোয়েন্দা সংস্থার জন্য তো খুবই উর্বর ভূমি, এটা তো আমরা সবাই জানি। এর বাইরে পশ্চিমা রাষ্ট্রগুলো আসলে বাংলাদেশে নিয়ে কতটুকু ইন্টারেস্টেড আমার সন্দেহ আছে। কারণ একটা দেশে যখন পশ্চিমাদের নজর থাকে, তখন আমরা দেখতে পাই শুধু গোয়েন্দারা না, তখন সরাসরি সাংবাদিকরাও সেখানে আসে। সাংবাদিকরা প্রকাশ্যে বই লেখে, আর্টিকেল লেখে, এবং তারা গোপনেও কিছু হয়তোবা মানে রিপোর্ট পাঠায়। বাংলাদেশ নিয়ে বিদেশিদের খুব বেশি কাজ চোখে পড়ে না পশ্চিমাদের। ভালো কোনো বই বাংলাদেশের পলিটিক্স নিয়ে, ভালো কোনো আর্টিকেল খুবই কম। 5 আগস্টের পর কিছু ঘটছে, কিন্তু ওভারঅল আমি যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে তুলনা করি, বাংলাদেশ নিয়ে পশ্চিমাদের কাজ নাই বললেই চলে। তো সেজন্য আমি জানি না আসলে বাংলাদেশ নিয়ে পশ্চিমারা খুব বেশি ইন্টারেস্টেড কিনা। ভারত তো অবশ্যই ইন্টারেস্টেড, সবসময় ইন্টারেস্টেড থাকবে, এবং এখন আমি জানি না তুরস্ক ইন্টারেস্টেড হচ্ছে কিনা। হওয়ার কথা, হওয়া উচিত। একটা মুসলিম প্রধান একটা রাষ্ট্র, সেখানে দীর্ঘদিন ধরে ইসলামপন্থীদেরকে দমিয়ে রাখা একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, এবং সেখানে একটা মুসলিম ব্রাদারহুডের মতো একই মডেলের একটা রাজনৈতিক দলের ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হচ্ছে, বা ক্ষমতায় না আসলেও অন্তত প্রধান বিরোধী দল হিসেবে মানে নির্বাচনে আসা প্রায় নিশ্চিত। তো এরকম একটা পরিস্থিতিতে তুরস্কের তো অবশ্যই একটা নজর থাকার কথা এখানে। তো তাদের অবশ্যই কিছু ভূমিকা থাকতে পারে। ভারতের যেহেতু
নজর আছে, পাকিস্তানেরও কিছু থাকতে পারে। তো এটাই, এর বাইরে পশ্চিমাদের আমি জানি না আসলে কতটুকু ইন্টারেস্ট আছে, সে ধরনের আছে কিনা আমার সন্দেহ আছে। আপনি অপারেশন আল আকসা ফ্লাড নিয়ে লিখেছেন, লেখালেখি করেছেন বিভিন্ন সময়, এখনও কথাবার্তা বলছেন। কাজেই বিতর্কিত প্রশ্নটি আরেকবার করি, অপারেশন আল আকসা ফ্লাড কি আসলে হামাসের ভুল ছিল? আমি এটাকে এভাবে দেখি, আমি তো বইটা লিখেছি অপারেশন আল আকসা ফ্লাড নিয়ে যতটা লিখেছি তার চেয়ে বেশি আমি লিখেছি এর প্রেক্ষাপটটা, কেন হামাস এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হলো। তো আমি যেটা দেখিয়েছি যে তাদের আসলে আর কোনো উপায় ছিল না, তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে, শান্তিপূর্ণ যত রকম পথ সম্ভব সবগুলো তারা বিচরণ করেছে, কিভাবে ইসরায়েলের সাথে সহাবস্থানে গিয়েই ফিলিস্তিনদের স্বার্থ রক্ষা করা যায়। প্রতিটা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। পশ্চিমারা, আমেরিকা এবং ইসরায়েল সেগুলোকে সফল হতে দেয়নি। কতগুলো শান্তিপূর্ণ প্রচেষ্টা, একটা ছিল মাসির আল কোবরা, দ্য গ্রেট মার্চ, সেখানে তারা শান্তিপূর্ণ উপায়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সীমান্তে জড়ো হয়েছিল মিছিল করার জন্য, যে আমরা আমাদের পূর্বপুরুষের ভূমিতে ফেরত যেতে চাই। সেখানে ইসরায়েল আক্ষরিক অর্থে রক্তের বন্যা বইয়ে দিয়েছে। তো শান্তিপূর্ণ কোনো পথ তো খোলা ছিল না, সেজন্য তারা এই পথটা, এবং প্রতিদিন ভায়োলেন্স আরও বৃদ্ধি পাচ্ছিল। 2022 সাল এটা ছিল কোনো যুদ্ধাবস্থা ছাড়া ফিলিস্তিনের জন্য সবচেয়ে রক্তাক্ত বছর। কোনো রকম যুদ্ধ ছিল না, কিছু ছিল না, তারপরেও সেখানে এটা ছিল সবচেয়ে রক্তাক্ত বছর, সবচেয়ে বেশি ফিলিস্তিনি শিশুকে হত্যা করা হয়েছে। সুতরাং হামাসের একটা অপারেশন করে এই স্ট্যাটাস কোকে ভেঙে দেওয়ার প্রচেষ্টার আর কোনো বিকল্প ছিল না। এখন আমরা দেখতে পাচ্ছি সেটা সফল হয়নি। তো এটাকে আমি এভাবে দেখতে চাই যে বিশ্বের সবগুলো প্রচেষ্টা তো সফল হয় না, সবগুলো উদ্যোগ সফল হয় না। একটা বড় যুদ্ধে যেটা প্রায় শতক ধরে চলছে, সেখানে সবগুলো যুদ্ধতে কেউ জয়লাভ করে না। মাঝে মাঝে কোনো যুদ্ধে আমাদের কাছে সাময়িকভাবে মনে হয় যে এটা ব্যর্থ হয়েছে, কিন্তু এটাই হয়তোবা ভবিষ্যতে জয়লাভ করার একটা প্রেক্ষাপট তৈরি করে দিতে পারে। এটা হয়তো শত্রুকে নৈতিকভাবে দুর্বল করে দিতে পারে, শত্রুর বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করতে পারে, যেটা পরবর্তীতে এখন আপাতত তারা এটা বিশাল একটা সেটব্যাক, বিপুল সংখ্যক মানুষ মারা গেছে, তাদের সামরিক শক্তি ক্ষয় হয়েছে, কিন্তু যেই জেনারেশন এতিম হয়েছে তারা তো একসময় বড় হয়ে উঠবে, এবং বিশ্বব্যাপী মানুষ যে গণহত্যা দেখেছে, লাইভ গণহত্যা, তাদের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হয়েছে। এটা হয়তো বা ভবিষ্যতে ফিলিস্তিনদের মুক্তির, ফিলিস্তিনদের রাষ্ট্র গঠনের ব্যাপারে হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আলজেরিয়ানরা যখন ফ্রান্সের অধীনে ছিল, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কথা ছিল যে ফ্রান্স আলজেরিয়াকে স্বাধীনতা দিবে, কিন্তু তারা দেয়নি। তখন আলজেরিয়ানরা মিছিল শুরু করে, বিদ্রোহ শুরু করে। সেখানে সেতিভ গণহত্যায় ফ্রান্স প্রায় এক সপ্তাহের মধ্যে 40,000 মানুষকে হত্যা করে, আলজেরিয়ানকে। এখন আমরা যদি ওই সময়টার কথা বিবেচনা করি, সেই সময় জীবিত একজন আলজেরিয়ানের কাছে মনে হতে পারে কী লাভ হলো আমরা এই মিছিলটা না করলেই ভালো হতো, এই বিদ্রোহটা না করলেই ভালো হতো, এই বিদ্রোহটা করার কারণে আমাদের 40,000 মানুষ মারা গেল এবং আমাদের স্বাধীনতা চিরজীবনের জন্য স্বাধীনতার সম্ভাবনা শেষ হয়ে গেল। এর চেয়ে আমরা যদি শান্তিপূর্ণ পদ্ধতিতে চেষ্টা করতাম, তাহলে হয়তো স্বাধীন না হলেও অন্তত বেঁচে থাকতে পারতাম। তাদের কাছে ওই মুহূর্তে এটা মনে হতে পারত। কিন্তু এর 20 বছর পরে বৈশ্বিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে এবং জনসচেতনতার কারণে আলজেরিয়া ঠিকই স্বাধীনতা অর্জন করেছে। ফিলিস্তিনের ব্যাপারটা আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আমাদের কাছে মনে হচ্ছে এটা পরাজয়, বাট এটা একটা সেটব্যাক। কিন্তু আমরা যদি ইতিহাস তো বিশাল সময়ের ব্যাপার, সেই প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি, তাহলে এটা হয়তো একটা সাময়িক সেটব্যাক, যেটা হয়তো ভবিষ্যতের জন্য একটা প্রেক্ষাপট তৈরি করে দেবে। ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে তাহলে আপনি বেশ আশাবাদী? আমাদের আশাবাদী হওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই, আমাদেরকে তো আশাবাদী হতেই হবে। আচ্ছা ভাই, একদম শেষ দিকে আমরা চলে এসেছি। আসলে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের গণতন্ত্রায়ন ঘটতে চলেছে, বাংলাদেশের মানুষ আবার ভোটাধিকার ফেরত পেতে চলেছে, সামনে নির্বাচন 2 মাসেরও কম সময় এখন আমাদের হাতে আছে। তো বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তাভাবনা এবং আশাবাদটা যদি একটু বলতেন। আমি যদি লিবিয়ার কথা চিন্তা করি, লিবিয়াতে আমরা একটা গৃহযুদ্ধের পর তার একটা সমাপ্তি দেখেছি, কিন্তু এরপরে আবার সেটাকে ব্যর্থ হতে দেখেছি। তো সেজন্য আমি মনে করি যে কেউ যদি আশা করে যে আমরা একটা সফল একটা গণ অভ্যুত্থান আমরা সম্পন্ন করেছি এবং এরপরে বাংলাদেশ সুজলা সুফলা একটা রাষ্ট্র হয়ে যাবে, কোনো সংকট থাকবে না, এটা আশা করাটা বাস্তবসম্মত না। আমাদের সামনেও সংকট থাকবে, আমাদের মানসিকতাটা এরকম হতে হবে যে আমরা সবসময় আমাদেরকে লড়াই করে যেতে হবে, নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে, এবং যখনই কোনো প্রতিবাদ দেখব সেটার প্রতিবাদ করতে হবে। এই মানসিকতাটা আমাদের সবসময় ধরে রাখতে হবে। এরপরে আমি মনে করি না যে
বাংলাদেশ যেই খারাপ সময়টা পার হয়ে এসেছে, খুব সহসা আমরা সেরকম অবস্থায় ফেরত যাবো সেটা আমি মনে করি না। আমি মনে করি আমরা আমাদের সবচেয়ে খারাপ সময়টা পার হয়ে গেছি। ওই অপশাসন, ওই জুলুমের মধ্যে আমরা সম্ভবত ফেরত যাব না। কিন্তু আমাদের সংকট সহসাই সমাধান হবে না। আমাদের দেশে দুর্নীতি থাকবে, চাঁদাবাজি থাকবে, বিরোধী দলের উপর দমন নিপীড়ন থাকবে, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের উপর দমন নিপীড়ন থাকবে। এগুলোর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করে যেতে হবে, যেন এগুলো একটা চেকের মধ্যে থাকে, যেন সরকার যেই নির্বাচিত হোক সে যেন আগের মতো ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। সেজন্য আমাদেরকে শুরু থেকেই চেষ্টা চালিয়ে যেতে হবে। এটা বলার সাথে সাথে আমি এই আশাবাদটাও রাখতে চাই যে আসলে যেই রক্তাক্ত গণ অভ্যুত্থান আমরা পার হয়ে উঠেছি, তাতে যেই সরকারি ক্ষমতায় আসুক সে এত দ্রুত আগের অবস্থায় ফেরত যেতে পারবে না, যেতে চাইবেও না সম্ভবত। হ্যাঁ, মানুষের জীবনটা আসলে এরকম লড়াই করতে করতেই, বিশেষ করে বাংলাদেশের মানুষের জীবন লড়াই করতে করতে কেটে যাচ্ছে। হয়তো সামনেও করতে হবে, কিন্তু আমরা আসলে আশাবাদ রাখতেই পারি আশাবাদ রাখতে চাই যে আমরা। অবিশ্বাস্য একটা ফ্যাসিবাদ আমরা পার করে এসেছি, সেই দিকে আর হয়তো কোনোদিন আমাদের ফেরত যেতে হবে না। অন্তত হয়তো আমাদের জীবদ্দশার এরকম আমরা দেখতে চাই না, বা আশা করি যে আর দেখতে হবে না। তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের পডকাস্টে আসার জন্য। অনেক ইন্টারেস্টিং বেশ কিছু জিনিস আপনার কাছ থেকে জানতে পারলাম, অনেক ইন্টারেস্টিং টেক আপনি দিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই ফর কামিং আপনাকে হিয়ার। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, দর্শকদেরকে অনেক ধন্যবাদ সাথে থেকে শোনার জন্য। তো আজকের প্রোগ্রামটা আমাদের এখানেই সমাপ্ত করতে হচ্ছে। অ্যাগেন ভাইয়া থ্যাঙ্কস। দেখা হবে পরে অন্য কোনো শোতে। ইনশাআল্লাহ।